আচ্ছা, আগের দিন তোমাদের যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছিল, অর্থাৎ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে স্যার একটা আপনি প্রেজেন্ট করেছেন না এমনি? প্রেজেন্ট তো করা আছে, প্রেজেন্ট হয়নি। না স্যার। দেখতে পাচ্ছ না স্ক্রিন? না স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো, আমি তো প্রেজেন্টিং আছি। তোমার তাহলে দেখো আমি স্যার কেটে প্রবলেম আছে। আচ্ছা, আগের দিন দেখো তোমাদের যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে একটা রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার ফেজার ডায়াগ্রাম কিরকম হয় এবং তার একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, আজকে আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে আমরা স্টার্ট করব। এসি সার্কিটের ক্ষেত্রে আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা দিয়ে আজকে স্টার্ট করব। তোমাদের কাছে ক্যালকুলেটর রেডি রাখো, ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করার চেষ্টা করো। দেখো এই প্রবলেমটায় কি বলছে, যে an electrical heating element which has an AC resistance of 60 ohm is connected across a 240 volt AC single phase supply। ঠিক আছে, একটা বলছে যে একটা রেজিস্ট্যান্স আছে বা ইলেকট্রিক্যাল হিটিং এলিমেন্ট যার এসি রেজিস্ট্যান্স অথবা ইম্পিডেন্সও বলা চলে, সেটা হচ্ছে কত 60 ওহম। এটা কানেক্ট করা আছে, কোথায় কানেক্ট করা আছে? একটা 240 ভোল্ট সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্ট করা আছে। তাহলে বলছে যে ক্যালকুলেট দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই অ্যান্ড পাওয়ার কনজিউমড বাই দ্য হিটিং এলিমেন্ট। মানে ওই যে সার্কিটে যে হিটারটা বা হিটিং এলিমেন্টটা লাগানো আছে সেটা কতটা কারেন্ট ড্র করছে সেইটা বার করতে হবে, এবং ক্যালকুলেট করতে হবে যে হিটিং এলিমেন্টের মধ্যে কতটা পাওয়ার কনজিউমড হয়েছে। রেজিস্ট্যান্স কি করে? রেজিস্ট্যান্সের মধ্যে পাওয়ার কনজিউমড হয় বা ডিসিপেটেড হয়, হিট ডিসিপেটেড হয়। তো সেই কতটা পাওয়ার কনজাম্পশন ওই হিটিং এলিমেন্টের মধ্যে হয়েছে সেটা বার করতে হবে, এবং তারই সঙ্গে করতে হবে কি না, কোরেসপন্ডিং ফেজার ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রামটাও ড্র করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক এখানে সার্কিটটা আমরা একবার একটু দেখে নিই। সিম্পল একটা সার্কিট। ধরো এরকম একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই আছে এবং তার অ্যাক্রসে একটা পিওর রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, এবং রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে? 60 ওহম বলা আছে। ঠিক আছে, 60 ওহম। এবং এই যে সাপ্লাই যেটা করা আছে সেটা হচ্ছে 240 ভোল্ট এসি সাপ্লাই, 240 ভোল্ট এসি সিঙ্গেল ফেজ সাপ্লাই। ঠিক আছে, তাহলে বলো এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টের মান কত হবে? 240 ভোল্ট এসি। তো এখানে যেহেতু কিছু বলা নেই, আমরা ধরে নেবো যে 240 ভোল্ট যেটা দেওয়া আছে, 240 ভোল্টটা কি ভ্যালু, ভোল্টেজের কি ভ্যালু দেওয়া থাকে, কিছু যদি পেনশন না RMS করা value। থাকে, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস। আরএমএস অর্থাৎ ভি আরএমএস যেটা আছে, আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ, সেইটা হচ্ছে আমার 240 ভোল্ট। ঠিক আছে, ভি আরএমএস সমান হচ্ছে 240 ভোল্ট। তাহলে তাই যদি হয় তাহলে কারেন্ট কত হবে? এই কারেন্ট যেটা হবে, আই যেটা আমরা বার করব, সেটাও অ্যাকচুয়ালি আই আরএমএস কারেন্টই বার হবে। এটাও অ্যাকচুয়ালি আই আরএমএস কারেন্ট ক্যালকুলেট হবে। তাহলে আই আরএমএস সমান কত হবে? আই আরএমএস সমান হয়ে যাবে ভি আরএমএস বাই রেজিস্ট্যান্স যেটা আছে, আই আরএমএস সমান হয়ে যাবে ভি আরএমএস বাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, ভি আরএমএস বাই আর, অর্থাৎ 240 বাই 60, 240কে 60 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব কত কারেন্ট ফ্লো করছে। এবং এই যে কারেন্টটা বার হবে, এই কারেন্টটা হচ্ছে আরএমএস কারেন্ট।
অর্থাৎ 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার কারেন্ট, আরএমএস কারেন্ট এই সার্কিটের মধ্যে ফ্লো করছে। ঠিক আছে, তাহলে একটা পার্ট হয়ে গেল, ক্যালকুলেট দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই। এটা হচ্ছে আরএমএস কারেন্ট, এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এবং বলছে যে এই যে রেজিস্ট্যান্সটা আছে এখানে কতটা পাওয়ার কনজিউমড হয়েছে। পাওয়ার কনজিউমড এর ফর্মুলা কি, কতটা পাওয়ারের ফর্মুলা কি জানি আমরা, P is equal to হচ্ছে আই স্কোয়ার আর I স্কোয়ার আর, মানে এখানে I RMS স্কোয়ার ইন্টু আর হবে। ঠিক আছে, I মানে এখানে I RMS, RMS কারেন্ট কত, তার হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হচ্ছে আর। ঠিক আছে, তো 4, এখানে আমরা RMS কারেন্টের ভ্যালু 4 অ্যাম্পিয়ার পেয়েছি, 4 স্কোয়ার ইন্টু হচ্ছে, স্যার বলছে ভি ইন্টু আই করলে হবে না? হ্যাঁ তা করলেও হবে, একই ব্যাপার, ভি ইন্টু আই করলেও হবে। ঠিক আছে, 240 ইন্টু এই যে আর কারেন্ট যেটা আমরা 4 অ্যাম্পিয়ার পেয়েছি সেটা করলেও হবে, একই ব্যাপার। ঠিক আছে, 16 ইন্টু 60 960 ওয়াট স্যার। 960 ওয়াট, 960 ওয়াট হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্যালকুলেট করব কতটা পাওয়ার এখানে রেজিস্টারটার মধ্যে ডিসিপেটেড হলো। তাহলে বুঝতে পারলে এটা। আরেকটা পার্টে বলেছে যে ড্র দ্য করসপন্ডিং ফেজর ডায়াগ্রাম শোয়িং দ্য ফেজ রিলেশনশিপ বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড দ্য ভোল্টেজ। তো এটা কি ধরনের সার্কিট আছে আমার, সার্কিটটা হচ্ছে একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট। পিওরলি রেজিস্টিভ সার্কিট যখন দেওয়া আছে, তো আমরা ধরে নিচ্ছি ভোল্টেজটা আমার এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি, আরএমএস ভ্যালুই আমরা শো করব। তাহলে এখানে ভি, এটা হচ্ছে ভি ফেজার। ঠিক আছে, আমরা ভোল্টেজের ফেজারটাকে এইরকম এক্স অ্যাক্সিস বরাবর দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ভোল্টেজের ফেজার, যেটা আমার কাকে ডিনোট করছে, এই 240 ভোল্ট যেটা আরএমএস ভ্যালু তাকে ডিনোট করছে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমাদেরকে দেখাতে হবে, সেটা হচ্ছে কারেন্ট। কারেন্টটা কত অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু আমার এটা রেজিস্টিভ সার্কিট, তাদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স নেই, তাহলে এটা হলো আমার আই ফেজার। ঠিক আছে, একটা হলো ভি ফেজার আর একটা হলো আই ফেজার। এরকম ভাবে আমরা একটা ডায়াগ্রাম ড্র করলাম, যে ডায়াগ্রামটা আমার কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে ফেজ রিলেশনশিপ বিটুইন দ্য ভোল্টেজ আর বিটুইন দ্য কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ রিলেশনশিপ আমরা এই ফেজার ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারলাম। তাহলে দুটোই হচ্ছে সেম লাইনেই আছে, তাদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স নেই। ঠিক আছে, এই প্রবলেমটা বুঝতে কারোর অসুবিধা আছে? ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসব আমাদের নেক্সট যে টাইপ অফ সার্কিট আমরা দেখব, সেটা হচ্ছে এসি ইন্ডাকটেন্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। এই ব্যাপারটা আমরা এখন দেখব। তাহলে এসি ইন্ডাকটেন্স, এসি ইন্ডাকটেন্স ব্যাপারটা কি না, inductor and chokes, these are basically coils or loops of wire that are either wound around a hollow tube or wound around some ferromagnetic material to increase their inductive value called inductance. Basically এগুলো হচ্ছে লুপ অফ ওয়্যার্স। ঠিক আছে, লুপ অফ ওয়্যার্স, যেগুলোকে লুপ অফ ওয়্যার্স মানে এরকম। ঠিক আছে, তারকে যদি পেঁচিয়ে পেঁচিয়ে এরকম লুপ বানানো হয়, এরকম টাইপের দেখতে একটা জিনিস। এবং এই যে পেঁচানো জিনিসটা, সেটাকে আমরা আইদার এয়ার কোর রাখতে পারি, মানে কোনো ফাঁকা জিনিসও থাকতে পারে, এরকম নর্মাল আমরা এয়ারের মধ্যে এরকম লুপ করতে পারি, অথবা কোনো একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, ধরা যাক আয়রন, এরকম আমরা একটা কোর নিয়ে নিলাম, তার উপরে আমরা কি করলাম না, তার উপরে এরকম ওয়্যারকে পেঁচানো হলো। ঠিক আছে, এরকম কিছু তারকে তার উপরে পেঁচানো হলো, তাহলেও আমার ইন্ডাক্টর তৈরি হবে। এই যে সেকেন্ড যে কেসটা, এর ক্ষেত্রে কিন্তু ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের ভ্যালুটা অনেক বেশি হবে, কারণ এখানে আমরা একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের কোর ইউজ করছি, আর এখানে আমরা এআর কোর ইউজ করছি। তো যে কোনো টাইপের আমরা কোর ইউজ করতে পারি, তবে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের কোর ইউজ করলে তার ইন্ডাকটিভ প্রপার্টিটা বেটার হবে। ঠিক আছে, এবার এই ইন্ডাক্টরের কাজ আমরা আলোচনা করেছি আগেই, আমি সেই বিস্তারিত ব্যাখ্যাতে আর যাবো না। তো এখন আমরা যেটা দেখবো এই চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। এই ব্যাপারটা কি, ইন্ডাক্টরের প্রপার্টি আমরা জানি যে ইন্ডাক্টর হচ্ছে, তার মধ্যে দিয়ে যদি কারেন্টের কোনো চেঞ্জ হয়, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট তাকে বাধা দেয়। ঠিক আছে,
এবার এই ইন্ডাক্টরের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, এটা কি জিনিস? এটা হচ্ছে ইট ইজ দ্য অ্যাকচুয়াল অপোজিশন টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কয়েল ইন অ্যান এসি সার্কিট ইজ ডিটারমাইন্ড বাই এসি রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল উইথ দিস এসি রেজিস্ট্যান্স বিং রিপ্রেজেন্টেড বাই এ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, মানে যখন একটা কয়েল, ধরো একটা ইন্ডাক্টর বেসিক্যালি কি বললাম, এটা হচ্ছে এক ধরনের কয়েল। ঠিক আছে, এবার আমরা যদি কোনো সার্কিটের মধ্যে এরকম একটা ইন্ডাক্টরকে কানেক্ট করে দিই, একটা সার্কিট ধরো আছে, এই সার্কিটের মধ্যে আমরা একটা ইন্ডাক্টরকে কানেক্ট করলাম। ইন্ডাক্টর কি করবে? ইন্ডাক্টর কিন্তু এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে তার প্রতি একটা অপোজিশন ক্রিয়েট করবে, একটা বাধা সৃষ্টি করবে। এবার একটা এসি সার্কিট, তার ক্ষেত্রে যে বাধাটা দেয় তাকে আমরা কি বলি? কারেন্টের ফ্লোকে যে বাধা দেওয়া হয় এসি সার্কিটের ক্ষেত্রে, তার জন্য আমরা অন্য টার্ম ইউজ করি, সেটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স। যেটা আগের দিন আমরা বলেছি, ইম্পিডেন্স ইজ দ্য অপোজিশন। ঠিক আছে, যেরকম ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স কথাটা ইউজ করি, একটা এসি সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ফ্লোর প্রতি যে বাধা তাকে বলা হয় ইম্পিডেন্স। ঠিক আছে, এবার এই ইম্পিডেন্স যেটা, তার মধ্যে কিন্তু রেজিস্ট্যান্সও আছে, আবার রিঅ্যাক্টেন্সও আছে। এবার পিওর যদি রেজিস্ট্যান্স একটা সার্কিটে কানেক্টেড থাকে, একটা এসি সার্কিট, সেখানে যদি একটা পিওর রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, যেরকম আমরা আগের দিন আলোচনা করেছি, সেখানে পিওর রেজিস্ট্যান্সের যে, সেক্ষেত্রে কি হয়, রেজিস্ট্যান্স যদি পিওরলি রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে এখানে, সেখানে ইম্পিডেন্স ইকুয়াল টু আমার হয়ে যেত রেজিস্ট্যান্স। ঠিক আছে, সেখানে আমার পিওরলি ইম্পিডেন্স ইকুয়াল টু রেজিস্ট্যান্স হতো। এটা কার ক্ষেত্রে হতো? এটা যদি আমার সার্কিটটা পুরোপুরিভাবে রেজিস্টিভ সার্কিট হতো। কিন্তু যদি এটা পিওরলি একটা ইন্ডাকটিভ সার্কিট হয়, যেরকম এখানে দেখানো হয়েছে, একটা ভোল্টেজ সোর্স আছে, সেখানে একটা এরকম কয়েল লাগানো আছে, এটাকে আমরা একটা ইন্ডাক্টর বলছি, যার ইন্ডাকটেন্স ধরা যাক এল। ঠিক আছে, তো এক্ষেত্রে এই যে ইন্ডাক্টর, এই কারেন্ট যেটা ফ্লো হবে এইখান দিয়ে, সেই কারেন্টের প্রতি যে বাধাটা দেবে তাকে একটা টার্ম দিয়ে ডিনোট করা হয়। সেই টার্মটা হচ্ছে রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, কেন রিঅ্যাক্টেন্স বলছে, রেজিস্ট্যান্স কেন বলছে না? কারণ রেজিস্ট্যান্স যেটা হয় সেটা কিন্তু একটা রিয়েল নাম্বার হয়। রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা সবসময় কি বলি, একটা 10 ওহম বা 5 ওহম বা এনিথিং, 1000 ওহম, কিন্তু সেগুলো কিন্তু রিয়েল নাম্বার, তার আগে কিন্তু কোনো জে থাকে না। জে মানে কি? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে আমরা জেনারেলি জে দিয়ে ডিনোট করি এই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। তো যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স যদি হয় পিওর রেজিস্ট্যান্স, সেখানে ওটা হচ্ছে একটা পিওর নাম্বার বা রিয়েল নাম্বার। কিন্তু এই ইন্ডাক্টর যখন আমরা কানেক্ট করব কোনো এসি সার্কিটের অ্যাক্রসে, তখন সেই ইন্ডাক্টরটা, তার মধ্যে দিয়ে যে কারেন্টের ফ্লো, তাকে যে বাধাটা দেবে তাকে একটা অন্য টার্ম দিয়ে ডিনোট করা হয়। সেই টার্মটার নাম হচ্ছে রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, রিঅ্যাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের মতোই একটা জিনিস, দুটোরই কাজ হচ্ছে কারেন্টের ফ্লোকে বাধা দেওয়া। কিন্তু এই আলাদা একটা টার্ম ব্যবহার কেন করছে? রেজিস্ট্যান্স ব্যবহার করলেই তো পারতো, এখানে রিঅ্যাক্টেন্স কথাটা ব্যবহার কেন করছে? রিঅ্যাক্টেন্স কথাটা ব্যবহার করার কারণ হচ্ছে যে এটার নেচারটা হচ্ছে কমপ্লেক্স। এটা হচ্ছে কমপ্লেক্স একটা নাম্বার। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্সের মতো পিওর নাম্বার নয়, যে কারণে ডিসি রেজিস্ট্যান্স যেটা, যাকে আমরা আর দিয়ে ডিনোট করি, তার থেকে যাতে এসি রেজিস্ট্যান্সকে সেপারেট করা যায় বা ডিস্টিংগুইশ করা যায়, তার জন্যই এই রিঅ্যাক্টেন্স টার্মটাকে এখানে ব্যবহার করা হচ্ছে, এবং একে আমরা একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে বোঝাই। ঠিক আছে, এবার এই যে কমপ্লেক্স নাম্বার, একে জেনারেলি কি দিয়ে ডিনোট করা হয়? রিঅ্যাক্টেন্সকে জেনারেলি ডিনোট করা হয় ক্যাপিটাল এক্স দিয়ে। ঠিক আছে, ক্যাপিটাল এক্স ইট ডিনোটস দ্য রিঅ্যাক্টেন্স। যেরকম আমার রেজিস্ট্যান্সকে আমরা কি দিয়ে ডিনোট করি? রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে ডিনোট করি, রিঅ্যাক্টেন্সকে আমরা এক্স দিয়ে ডিনোট করব, আর জেড দিয়ে আমরা ডিনোট করব কাকে? ইম্পিডেন্সকে। ঠিক আছে, এবং আর যেটা হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে একটা, সবসময় এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, এর মধ্যে কোনো কমপ্লেক্স নাম্বার নেই। এই রিঅ্যাক্টেন্স যেটা হচ্ছে এক্স দিয়ে, যাকে আমরা ডিনোট করছি, ইট ইজ অলওয়েজ এ কমপ্লেক্স নাম্বার। আর যেটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে অলওয়েজ একটা রিয়েল নাম্বার। আর এক্স যেটা হয়, এক্স হচ্ছে সবসময় কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। এবং মানে এক্স দিয়ে যে জিনিসটাকে আমরা বোঝাই রিঅ্যাক্টেন্স অ্যাকচুয়ালি হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এবং জেড যেটা হচ্ছে
ইম্পিডেন্স, ইম্পিডেন্সের মধ্যে রেজিস্ট্যান্সও আছে এবং তার সাথে সাথে রিঅ্যাক্টেন্সও আছে। তো ধরা যাক একটা এরকম একটা কয়েল আছে, ঠিক আছে, একটা ইন্ডাকটিভ কয়েল যার ইন্ডাকটেন্সের ভ্যালু হচ্ছে এল, ইন্ডাকটেন্স ইকুয়াল টু এল। ঠিক আছে, তো আমরা কি জানি, এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যদি আমরা একটা ভোল্টেজ সোর্স ভি কানেক্ট করি, এখানে যদি একটা ভোল্টেজ সোর্স আমরা কানেক্ট করি ইন্ডাক্টরের অ্যাক্রসে, তাহলে ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টের ফ্লোটা হচ্ছে আমরা যদি তাকে আই দিয়ে ডিনোট করি, আমরা একটা রিলেশন তো জানি, ভি ইজিক্যাল টু কি হয়, ভি ইজিক্যাল টু হয় এল ডিআই ডিটি। ঠিক আছে, ডিআই ডিটি এটা আমরা জানি, ভোল্টেজ ইজিক্যাল টু এল ডিআই ডিটি। এই রিলেশনটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং ইন্ডাক্টর তার মধ্যে দিয়ে যখন কারেন্টের ফ্লো হচ্ছে, সেই কারেন্টের ফ্লোটাকে যে বাধাটা দেয়, সেই বাধাটাকে কি দিয়ে ডিনোট করা হয়, সেই বাধাটাকে বলা হয় রিঅ্যাক্টেন্স। এবং সেই বাধা বা রিঅ্যাক্টেন্স যেটা আছে তার মান কত হয়, তার মান হচ্ছে 2 পাই এফ ইন্টু এল। ঠিক আছে, 2 পাই এফ ইন্টু এল। তো এই যে 2 পাই এফ এল, যার মধ্যে আমরা এফ সমান কি জানি, এফ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এল ইজিক্যাল টু কি, এল ইজিক্যাল টু হচ্ছে ইন্ডাকটেন্স, এল ইজিক্যাল টু হচ্ছে ইন্ডাকটেন্স। তাহলে দেখো এবার হচ্ছে আমরা এই 2 পাই এফ এল অর্থাৎ রিঅ্যাক্টেন্স যেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি, রিঅ্যাক্টেন্স, রিঅ্যাক্টেন্স তার মান আমরা পেয়ে যাচ্ছি এক্স, অথবা একে আমরা আরো স্পেশালি, যেহেতু আমরা এটাকে ইন্ডাক্টরের ক্ষেত্রে বলছি, এটাকে এক্স এলও বলতে পারি, যেহেতু আমরা এই রিঅ্যাক্টেন্স টার্মটাকে আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রেও ইউজ করব এবং ক্যাপাসিটরের ক্ষেত্রেও ইউজ করব। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে স্পেশালি রিঅ্যাক্টেন্সটাকে আমরা এক্স এল দিয়ে ডিনোট করছি। এক্স স্ট্যান্ডস ফর রিঅ্যাক্টেন্স অ্যান্ড এল আমরা ইউজ করছি কারণ এটা আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে ব্যবহার করছি তাই। এবং তার মান কত, 2 পাই এফ এল। ঠিক আছে, তাহলে ধরা যাক একটা কয়েল আছে, আমি বললাম যে একটা কয়েল, সাপোজ সেই কয়েলের ইন্ডাকটেন্স হচ্ছে 5 হেনরি। সাপোজ একটা কয়েল আছে, সেই ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের যে রিঅ্যাক্টেন্স তা নির্ণয় করতে হবে এবং তার ইন্ডাকটেন্সের মান বলে দিয়েছে 5 হেনরি। তাহলে বলো দেখি এর এক্স এর মান কত হবে, রিঅ্যাক্টেন্সের মান কত হবে, এক্স এল সমান কত হবে যদি আমার ফ্রিকোয়েন্সি 50 হার্জ হয়? এটা 2 পাই এফএল সেই হিসাবে এক্সেল বা রিঅ্যাক্টেন্স ইকুয়াল টু কত হবে বলো, 2 পাই এফ এল, 2 পাই এফ ইন্টু এল। যদি আমার এফ ইকুয়াল টু 50 হার্জ হয় তাহলে 2 পাই ইন্টু 50, স্যার 1070 হচ্ছে, হ্যাঁ, ইন্টু 5। ঠিক আছে, এবং এর ইউনিট কি হবে বলো, রিঅ্যাক্টেন্সের ইউনিট কি হবে? ওহম। ওহম হবে। কেন বলো দেখি এটার ইউনিট ওহম হবে? কারণ হচ্ছে এটাও তো একটা অপোজিশন। রিঅ্যাক্টেন্স মানেটা কি, রিঅ্যাক্টেন্স মানে হচ্ছে এটা একটা প্রপার্টি যার মাধ্যমে সে কারেন্টের ফ্লোটাকে, ওই এলিমেন্টটা কোনো তার মধ্যে দিয়ে যে কারেন্টের ফ্লো হচ্ছে তাকে অপোজ করছে। ঠিক আছে, যেহেতু এটা কারেন্টের ফ্লোকে অপোজ করছে, তার কারেন্টের ফ্লোকে যেই অপোজ করে তাকেই আমরা অ্যাকচুয়ালি ইট ইজ এ কাইন্ড অফ ইম্পিডেন্স। ঠিক আছে, কিন্তু ইম্পিডেন্সের মধ্যে দু রকমের কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং আরেকটা হচ্ছে রিঅ্যাক্টেন্স, কিন্তু দুটোরই নেচার কিন্তু কারেন্টকে অপোজ করা। কারেন্টকে অপোজ করাকে আমরা এখানে রিঅ্যাক্টেন্স বলছি এবং তার ইউনিট হবে ওহম। ঠিক আছে, যেরকম রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, রিঅ্যাক্টেন্সের ইউনিটও সিমিলার, এটাকে আমরা ওহম মেনে ডিনোট করব। ঠিক আছে, এবার যখন আমরা এটাকে একটা রেজিস্টিভ, আমরা যখন এর ইম্পিডেন্স লিখতে চাইবো, ইম্পিডেন্স সমান কত বলো দেখি, এই সার্কিটের ইম্পিডেন্স কত হবে? ইম্পিডেন্স ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমরা যেহেতু এটা একটা রিঅ্যাক্টেন্স, রেজিস্ট্যান্স তো নয়, যখন আমরা ইম্পিডেন্স লিখবো তখন আমরা এই কথাটা ইউজ করব, জে ইন্টু এক্সএল। ঠিক আছে,
জে ইন্টু এক্সএল। যদি আমরা একটা জে বসিয়ে দিই তাহলেই হয়ে গেল, এটা একটা ইম্পিডেন্সের মধ্যে পড়ে গেল, তাহলে আমরা বুঝে যাব যে এটা একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। তাছাড়া তো বোঝার উপায় নেই। যদি আমরা এক্সএল এর ভ্যালু ডাইরেক্ট লিখে দিই, এটার ভ্যালু কত আসছে একটু ক্যালকুলেট করে নেওয়া যাক। 1570। 1570 ওহম, ঠিক আছে, 1570 ওহম ধরো এলো। এবার 1570 ওহম যেটা এলো, এটা আমার পিওর রেজিস্ট্যান্স না ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স না ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স না ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, সেটা তো আমার বোঝার কোনো উপায় নেই। বুঝতে তো হবে, কি করে বুঝবো? তাহলে আমাকে তার আগে একটা জে বসাতে হবে। যদি এটা পিওরলি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স হয়, যেরকম এখানে এটা একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, তার জন্য আমরা এখানে একটা প্লাস জে বসালাম, ঠিক আছে, প্লাস জে। ঠিক আছে, এই প্লাস যেটা আমরা কেন বসালাম বলে দেখি। প্লাস যেটা আমরা বসানোর কারণ হচ্ছে, যখন আমরা একটা পিওর ইন্ডাক্টরের সার্কিটটা দেখবো, আমি একটু আসছি যে প্লাস যে ব্যাপারটা এখানে কেন আসছে। আমরা একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখছি। পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ধরা যাক এইটা হচ্ছে আমার কারেন্ট, এই যে বেগুনি রং দিয়ে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে আমার কারেন্টের ওয়েভফর্ম। কারেন্টের ওয়েভফর্মকে কি দিয়ে লেখা হয়েছে? আইএল ব্র্যাকেটের মধ্যে টি ইকুয়াল টু আইএম সাইন ওমেগা টি। এটা হচ্ছে কারেন্টের ওয়েভফর্ম, ঠিক আছে। এবার যেহেতু এটা একটা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ না কারেন্ট কোনটা এগিয়ে থাকে? কারেন্ট লিড করে। স্যার ভোল্টেজটা কারেন্টটা যদি রিফারেন্স হয় তাহলে ভোল্টেজটা স্যার লিড করবে। ভোল্টেজ কিন্তু লিড করে। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কিন্তু ল্যাগ করে থাকবে, পিছিয়ে থাকে, ঠিক আছে, কারেন্ট কিন্তু পিছিয়ে থাকবে। তো সেটাই এখানে হয়েছে দেখো, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি একটু কপি করি ছবিটা। এই ছবিটা এখানে দেখো, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কার জন্যে না, এটা হচ্ছে পিওরলি একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে। তো এখানে এই যে বেগুনি রং দিয়ে এটা হচ্ছে কারেন্ট, এবার ভোল্টেজ কোনটা নীল রং দিয়ে দেখানো হয়েছে। এবার কারেন্টের শুরুটা কোথা থেকে? এইখান থেকে কারেন্ট শুরু হয়েছে, কিন্তু ভোল্টেজের স্টার্টিংটা কোথা থেকে হয়েছিল? ভোল্টেজ কিন্তু আমরা এখানে দেখাতে পারছি না, কিন্তু শুরুটা হয়েছিল এখান থেকে। ভোল্টেজের শুরুটা আগে, ভোল্টেজ যেহেতু আগে শুরু হয়েছে, এবার ভোল্টেজ এখান থেকে জিরো থেকে স্টার্ট হলো, ভোল্টেজের জিরো এখানে কিন্তু কারেন্টের জিরো এখানে, তাহলে কে আগে শুরু হয়েছে? ভোল্টেজই আগে শুরু হয়েছে। এবং কতটা আগে শুরু হয়েছে? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত বলো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, অথবা এটাকে আমরা π/2 রেডিয়ানও বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমার অ্যাকচুয়ালি ভোল্টেজ এগিয়ে আছে এবং কারেন্ট আমার পিছিয়ে আছে, ল্যাগ করে আছে। এবার আমরা যদি একটা কারেন্টের ওয়েভ ফর্মকে দেখাই এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, ধরা যাক এটা আমার কারেন্ট, ঠিক আছে, আই। এটা হচ্ছে সাপোজ আমার আই ফেজরকে আমরা বোঝাচ্ছি, কারেন্টের ফেজরকে। তাহলে বলো দেখি ভোল্টেজের ফেজরটা কোন দিকে হবে? উপরের দিকে না নিচের দিকে? কোন দিকে হবে? উপরের দিকে। উপরের দিকে। কারণ কি? এটা হচ্ছে 90 ডিগ্রি এগিয়ে আছে। কে এগিয়ে আছে? ভোল্টেজ এগিয়ে আছে। এগিয়ে থাকা মানে কি? এর থেকে 90 ডিগ্রি আমাকে এইদিকে যেতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, তবে গিয়ে আমরা ভোল্টেজকে পাবো। তাহলে ভোল্টেজ আমার এই দিক বরাবর হচ্ছে, ভোল্টেজটা হচ্ছে আমার এই দিক বরাবর, ঠিক আছে, এই দিক বরাবর আমার ভোল্টেজটা হচ্ছে। আচ্ছা, আগের দিন আমি একটা অপারেটরের কথা বলেছিলাম, অপারেটরটার নাম হচ্ছে জে অপারেটর, ঠিক আছে। তাহলে বলো দেখি এখানে যদি আমার ভোল্টেজের আমরা ভ্যালু ক্যালকুলেট করতে চাই, ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভোল্টেজ ইকুয়াল টু আমরা জানি যে কারেন্টের ফেজার, তাই তো, কারেন্টের ফেজার মাল্টিপ্লাইড বাই কি? ইম্পিডেন্স। ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট ইন্টু ইম্পিডেন্স ইন অ্যান এসি সার্কিট। যদি আমরা এসি সার্কিটের ক্ষেত্রে বলি তাহলে ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট গণিত ইম্পিডেন্স। যদি আমার পিওরলি ডিসি সার্কিট হতো সেখানে আমরা কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স বলতাম, কিন্তু যেহেতু এখানে আমার এসি সার্কিট তার জন্য আমরা বলছি কি কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। তাহলে এখানে আমার ইম্পিডেন্স সমান কত বেরোবে বলো? ইম্পিডেন্স সমান ভি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু জেড। ভি ইকুয়াল টু হলো আই ইন্টু জেড। তাহলে বলো জেড সমান কত?
জেড সমান হচ্ছে ভি বাই আই, ইম্পিডেন্স সমান হচ্ছে আমার কত, ভোল্টেজ বাই কারেন্ট হবে, সিম্পল ভাগ হবে। এবার আমরা এই ছবি থেকেই তো দেখতে পাচ্ছি ভোল্টেজটা কি আছে, এগিয়ে আছে তো কারেন্টের থেকে, কত ডিগ্রি এগিয়ে আছে, 90 ডিগ্রি এগিয়ে আছে। এবার আমরা আগের দিন একটা জে অপারেটরের কথা বলেছিলাম, ঠিক আছে? জে অপারেটর মানে কি, মানে হচ্ছে এটা সাম অ্যাঙ্গেলে এগিয়ে আছে, তাই তো? মানে আমরা যদি জে ইন্টু সাম আই ইন্টু সাম কনস্ট্যান্ট এক্সেল দিয়ে গুণ করি, কারেন্টের ফেজার ইন্টু সাম কনস্ট্যান্ট এক্সেল, ঠিক আছে, যেটাকে আমরা রিয়াক্টেন্স বলছি। এই জেটা কেন লিখলাম, আগে আমি শুধু তো আই ইন্টু এক্সেলও লিখতে পারতাম, কিন্তু আমরা যেটা লিখলাম এই কারণেই, যেহেতু কারেন্টের থেকে ভোল্টেজটা এগিয়ে আছে, কত ডিগ্রি এগিয়ে আছে, 90 ডিগ্রি এগিয়ে আছে, এবং 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ এগিয়ে আছে। তো আগের দিন আমি বলেছি যে কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি এগোতে গেলে আমাকে প্লাস জে ইউজ করতে হয়, তাই তো? 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরা মানে কি, প্লাস জে। আরো যদি 90 ডিগ্রি ঘুরতাম তাহলে জে স্কোয়ার হয়ে যেত, আরো 90 ডিগ্রি ঘুরলে জে কিউব হয়ে যেত। এখানে আমার শুধু 90 ডিগ্রি ঘুরেছে, তার মানে আই থেকে ভিতে যেতে গেলে আমাকে 90 ডিগ্রি ঘোরাতে হচ্ছে, মানে একটা জে ইউজ করতে হচ্ছে। তাহলে আমি সাম আই ইন্টু মানে জে ইন্টু আই ইউজ করছি, আমি একটা জে ইউজ করছি, তার সঙ্গে আই কে গুণ করছি, এবং সাম কনস্ট্যান্ট এক্সেল যেটাকে আমরা রিয়াক্টেন্স বলছি সেটাকেও গুণ করছি, আর নিচে আমার আই দিয়ে ভাগ আছে। এবার কি হচ্ছে দেখো, উপরের আইটা আর নিচের আইটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে কে, জে ইন্টু এক্সেল পড়ে থাকছে, প্লাস জে ইন্টু এক্সেল পড়ে থাকছে। এটাই হয়ে গেল আমার, কি হয়ে গেল এটা, এটা হয়ে গেল আমার ইম্পিডেন্স। কার ইম্পিডেন্স না, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমার ইম্পিডেন্সের ভ্যালুটা হয়ে গেল জে ইন্টু এক্সেল, যে কারণে আমি এখানে বলেছিলাম যে ইম্পিডেন্সের ভ্যালু হয়ে যাবে জে ইন্টু এক্সেল। তাহলে এখানে ভ্যালু কত হবে, জে 1570, এরকম ভাবে আমরা লিখবো, জে 1570 ওহম। এটা হয়ে গেল আমার ইম্পিডেন্স। তাহলে এই যে জে 1570 ওহম আমি লিখলাম, এর থেকে আমি কি আইডিয়া পাচ্ছি, এর থেকে আমি আইডিয়া পাচ্ছি যে সার্কিটটা কি ধরনের সার্কিট, সার্কিটটা হচ্ছে আমার ইন্ডাকটিভ সার্কিট, তাই তো? জে 1570 যেহেতু আছে, শুধু যদি 1570 বলতাম তাহলে কি বুঝতাম, শুধু 1570 মানে আমি বুঝতাম এটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট। কিন্তু যেহেতু এখানে যে কথাটা ইউজ করছি আমি, তার মানেই হচ্ছে এটা হলো একটা ইন্ডাকটিভ সার্কিট, ঠিক আছে, পিওরলি একটা ইন্ডাকটিভ সার্কিট। তো এইভাবে আমরা একটা এসি সার্কিটের ক্ষেত্রে যদি আমরা ইন্ডাকটিভ পিওরলি ইন্ডাকটেন্স ইউজ করি, তার কি ধরনের এফেক্ট পড়বে ইম্পিডেন্সের ক্ষেত্রে সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে ইন্ডাকটিভ সার্কিট হয়ে গেল। এরপরে আমরা নেক্সট যে ধরনের সার্কিটের কথা দেখব সেটা হচ্ছে আচ্ছা, এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, সেটাও একবার আমরা দেখে নিই। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সঙ্গে ফ্রিকোয়েন্সি কিভাবে ভ্যারি করবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সঙ্গে ফ্রিকোয়েন্সি কিভাবে ভ্যারি করবে বলো দেখি। এক্সএল মানে কি পেলাম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তার মান কত হলো, 2 পাই এফ ইন্টু এল, তাই তো, 2 পাই এফ ইন্টু এল। এবার যদি আমি অ্যাক্সিস আঁকি দুটো, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমরা এক্সএল দেখাচ্ছি। এক্সএল মানে কি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেখাচ্ছি। তাহলে বলো দেখি গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা কিরকম হবে যখন আমার এফ ইকুয়াল টু 0, এখানে কত, এফ ইকুয়াল টু 0, তখন এক্সএল কত, 0ই হবে। 2 পাই এল মানে কি, ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স ইজ এ কনস্ট্যান্ট, এল ইজ এ কনস্ট্যান্ট ধরে নেওয়া যাক, 2 কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি এক্সএল ভ্যারিজ অ্যাজ এল পাচ্ছি, তো সরি এক্সএল ভ্যারিজ অ্যাজ এফ পাচ্ছি। এক্সএল যেটা আছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেটা আছে, সেটা ফ্রিকোয়েন্সির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে কি ধরনের কার্ভ হয়, এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, এরকম একটা কার্ভ পাবো। তাহলে এটাই হলো আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সঙ্গে আমার ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েশন, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস, যখন আমার ফ্রিকোয়েন্সি বাড়ছে তখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বাড়ছে। আচ্ছা বলো দেখি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যদি বাড়ে তাহলে কারেন্টটা বাড়বে না কমবে, কারেন্ট কি বাড়বে না কমবে? কারেন্টের মান কমে যাবে কারণ অপোজিশন বাড়বে বলে।
হ্যাঁ, কারেন্টের মানটা কিন্তু কমে যাবে, যেহেতু কারেন্ট যেটা আছে সেটা কিন্তু মানে কারেন্টকে বাধা দেয়। ইন্ডাকটেন্স যত মানে রিয়াকটেন্স যত বাড়ে কারেন্ট কিন্তু তত বাধাপ্রাপ্ত হয়। তো বাধাপ্রাপ্ত যত হবে তত কি হবে, মানে এটা ডাউন হয়ে যাবে কারেন্টের ভ্যালু, এবং কারেন্টের যে ভ্যালুটা যেটা কমবে, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা ভি আই সমান কি জানি, একটা ভোল্টেজ ধরো কনস্ট্যান্ট আছে ভি বাই জেড, তাই তো? আই সমান হচ্ছে ভি বাই জেড। এবার এখানে যেহেতু এটা ইন্ডাকটিভ সার্কিট, তার মানে ভি বাই জে ইন্টু এক্সএল, তাই তো? জে ইন্টু এক্সএল। তাহলে এবার আমি বলতে পারি যে ভি বাই, এটা অ্যাকচুয়ালি কারেন্ট আই ইজ ইকাল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই জে ইন্টু এক্সএল এর জায়গায় আমরা কি লিখতে পারি, জে ইন্টু 2 পাই এফ এল লিখতে পারি তো, 2 পাই এফ ইন্টু এল, এটা আমরা লিখতে পারি। এবার দেখো যেটা হলো কি, যেটা একটা জাস্ট কমপ্লেক্স বোঝানোর জন্য আছে, কিন্তু এটার তো অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি কোনো ব্যাপার নেই। গ্রাফিক্যালি আমরা যখন মডিউলাস নেবো যেটার কোনো ভ্যালু থাকবে না। 2টা হলো কনস্ট্যান্ট, পাইটাও হলো কনস্ট্যান্ট, এখানে এলটাও হলো কনস্ট্যান্ট। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যেটা আই আছে, আই ভ্যারিজ অ্যাজ কিরকম হচ্ছে, আই ভ্যারিজ অ্যাজ 1/f, ঠিক আছে? আই ভ্যারিজ অ্যাজ 1/f। তাহলে যদি আমরা কারেন্টের সঙ্গে আমরা ফ্রিকোয়েন্সির একটা গ্রাফ আঁকতে চাই, সেটা কিরকম দেখতে হবে বলো? কারেন্টের সঙ্গে যদি আমরা ফ্রিকোয়েন্সির একটা গ্রাফ আঁকতে চাই পিওরলি ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, কিরকম গ্রাফটা হবে? স্যার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। স্যার উপর থেকে নিচের দিকে এটা স্যার মানে কার্ভ টাইপের কমবে স্যার। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, একে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে? তো যেরকম আমরা পি ভি মানে সেই বয়েলের সূত্রতে দেখেছি পি ভ্যারিজ অ্যাজ 1/v, সেখানে যেরকম গ্রাফটা হতো সেরকম হবে। এখানে আই, এদিকে ফ্রিকোয়েন্সি, তার মানে কারেন্টের সঙ্গে যদি আমরা ফ্রিকোয়েন্সি গ্রাফটা আঁকি সেটা হচ্ছে এই ধরনের একটা গ্রাফ হবে, ক্রমশ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের গ্রাফটা হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম আমাদের ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি ধরনের ব্যাপার ঘটছে। এবার নেক্সট আমরা দেখে নেব আচ্ছা আরেকটা রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখছি, পোলার ফর্মে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো পোলার ফর্মে রিপ্রেজেন্টেশন মানে আগের দিনে আমি বলেছি, পোলার ফর্মে রিপ্রেজেন্টেশন মানে কি, অ্যাকচুয়ালি কোনো একটা নাম্বার থাকবে, ঠিক আছে? তারপরে একটা অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? ধরো একটা সাম কোয়ান্টিটি ই, এখানে থিটা, এরকম ভাবে যদি আমরা কোনো ভেক্টর বা কোনো ফেজারকে আমরা রিপ্রেজেন্ট করি, তো সেই ধরনের রিপ্রেজেন্টেশনকে বলা হয় পোলার ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। তো এই পোলার ফর্মে যদি আমরা এই ইন্ডাকটিভ সার্কিটের রিঅ্যাকটেন্সকে ডিনোট করতে চাই, ধরো ইন্ডাকটিভ সার্কিটের যে ইম্পিডেন্স, ইন্ডাকটিভ সার্কিটের ইম্পিডেন্স জে ইকুয়াল টু আমরা কত পেলাম, জেড ইকুয়াল টু আমরা কত পেলাম, জে এক্সএল, এটা পেলাম তো? তাহলে আমরা এটাকে এরকম মতো লিখতে পারি, জে মানে কত, প্লাস 90 ডিগ্রি, তার মানে এক্সএল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এরকম লেখা যায় বলো? এক্সএল অ্যাঙ্গেল 90 ডিগ্রি কি লেখা যায় এটাকে? স্যার বলছি যে যেটা কি অ্যাঙ্গেলের কথা বোঝাচ্ছে তো? এটা কেন এরকম লেখা যায় বলো? যদি আমরা এটা, হ্যাঁ অ্যাঙ্গেল মানে জে মানে কি, প্লাস 90 ডিগ্রি, আমি তো আগের দিনই বলেছি জে মানে হচ্ছে 90 ডিগ্রি ঘোরা। কোন দিকে ঘোরা? কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরা। তাহলে কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরা মানে প্লাস 90 ডিগ্রি, এক্সএল অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি। এবার তুমি যদি ব্যাক ক্যালকুলেশন করো, তোমাকে যদি দেওয়া থাকে ধরো এক্সএল অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি, তুমি কি করবে? তোমাকে যদি ই অ্যাঙ্গেল থিটা দেওয়া থাকতো, তুমি এটাকে কিভাবে ভাঙবে বলো দেখি? কিভাবে ভাঙবে এটাকে? এটাকে ভাঙতে পারো তো তুমি, ই কস থিটা প্লাস জে সাইন থিটা, এরকম ভাবে ভাঙতে পারো তো, কস থিটা প্লাস জে সাইন থিটা। ঠিক অনুরূপ ভাবে যদি তুমি এই এক্সএল অ্যাঙ্গেল যে তোমার 90 ডিগ্রি দেওয়া আছে, এটাকেও তুমি ভেঙে দেখো না, ভাঙলে কি হবে? এক্সএল বাইরে থাকলো যেরকম আছে থাকলো, ইন্টু কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি প্লাস কত, জে সাইন 90 ডিগ্রি। ঠিক তো? এই ফর্মুলা যদি আমরা জানি, ই অ্যাঙ্গেল থিটা মানে কি, ই যেরকম আছে থাকলো ব্র্যাকেটের মধ্যে কস থিটা প্লাস জে সাইন থিটা। ঠিক একই রকম ভাবে এক্সএল অ্যাঙ্গেল 90 ডিগ্রি যদি থাকে, আমি কি লিখতে পারি, এক্সএল ব্র্যাকেটের মধ্যে কস 90 ডিগ্রি প্লাস জে সাইন 90 ডিগ্রি। আচ্ছা কস 90 ডিগ্রির ভ্যালু কত? 0। কস 90 ডিগ্রির ভ্যালু 0, তাহলে এক্সএল ইন্টু একই আছে, 0, এক্সেল ইনটু জে, 0 প্লাস জে ইন্টু সাইন 90 ভ্যালু কত, 1।
1 তো sin 90 ভ্যালু, তাহলে কত হলো বলো? 0 তো 0ই হয়ে গেল, এক্সেল এর সঙ্গে গুণ করলেও 0ই হবে, তাহলে কি পড়ে থাকলো? j ইনটু এক্সেল পড়ে থাকলো। থাকলো তো? আমি এটা ব্যাক ক্যালকুলেশন করে দেখালাম যে যদি তোমার যে অ্যাঙ্গেল এক্স মানে যে এক্সেল ইম্পিডেন্স যেরকম এখানে আমার এসেছে সেটাকে আমরা এরকম ভাবেও কিন্তু লিখতে পারি। মানে ঘাবড়ে যেও না যে এটাকে যদি এরকম না দিয়ে এরকম ভাবে দেওয়া থাকলো, ব্যাপারটা কিন্তু একই জিনিসকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, যে অ্যাঙ্গেল মানে সরি এক্সেল অ্যাঙ্গেল 90 ডিগ্রি এভাবেও লেখা যায়, আবার যে এক্সেল ভাবেও লেখা যায়। ঠিক আছে, যে কোনো ভাবে এটাকে লেখা যায়। যদি এরকম লেখে, এরকম ভাবে লিখলে সেটাকে কি রিপ্রেজেন্টেশন বলে? এটাকে বলা হয় পোলার ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, পোলার ফর্মে লিখলে আমরা এরকম ভাবে লিখতে পারি ইম্পিডেন্সটা। স্যার হ্যাঁ বলো। হ্যালো, আচ্ছা এবারে আমরা আরেক ধরনের সার্কিট একটু দেখে নিই। এটা হচ্ছে কি আমাদের এসি টু আ সিরিজ আর এল সার্কিট। ঠিক আছে, এসি থ্রু এ সিরিজ আর এল সার্কিট মানে হচ্ছে এমন একটা সার্কিট যেখানে আমার রেজিস্ট্যান্সও আছে, আবার ইন্ডাকটেন্সও আছে বা ইন্ডাক্টারও আছে। ঠিক আছে, রেজিস্টার এবং ইন্ডাক্টার দুটোই আছে। ধরো যেরকম আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এটা হলো একটা সিরিজ আর এল সার্কিট। এই সার্কিটটা আচ্ছা, এই জিনিসটা তো আমরা জানি যে একটা যদি পিওর রেজিস্ট্যান্স হয় তার ক্ষেত্রে আমার ভোল্টেজ, রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ এবং রেজিস্টারের অ্যাক্রসে যে কারেন্ট, তারা কিরকম ভাবে ভ্যারি করে। ধরো একটা পিওর রেজিস্টার, একটা পিওর ইন্ডাক্টর, এই ছবিটাও আমরা কপি করে নেব। ধরো একটা রেজিস্টার আছে, রেজিস্টার এরকম একটা রেজিস্টার আছে, রেজিস্ট্যান্স বলে দিয়েছে আর, তার মধ্যে ধরো কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আর তার মধ্যে ভোল্টেজ আছে ভিআর। তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কিরকম রিলেশন হবে? সেম পেজে থাকবে দুজনেই। যেরকম এখানে দেখানো হয়েছে ভিআর, মানে এটা আলাদা আলাদা লাইন আছে কিন্তু প্যারালাল লাইন দিয়েও আমরা দেখাতে পারি। আমরা একই লাইনেই দেখাতে হবে তার কোনো মানে নেই। আমি এখানে ভি দেখালাম তো, আবার আমি এখানে আই দেখাতেই পারি, একই ব্যাপার। দুটোকে যদি আমাকে একই লাইনের ওপরেই দেখাতে হবে তার কোনো মানে নেই। আবার দেখালে চাইলে আমরা এখানেও আই দেখাতে পারতাম, যেটা আমরা কনভেনিয়েন্ট মনে করবো আমরা দেখাতে পারি। ঠিক আছে, তো আমরা ধরো এখানে এরকম দেখালাম যেটা কারেন্ট এরকম আই আর ভোল্টেজ হচ্ছে সেম ফেজেই আছে। আর ধরো ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট হচ্ছে আই, আর ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট এরকম আই দেখানো হয়েছে, কিন্তু তাহলে তার মধ্যে ভোল্টেজ যেটা হবে, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজকে আমরা ভি আর দিয়ে ডিনোট করছি। ভি স্ট্যান্ডস ফর ভোল্টেজ এন্ড আর স্ট্যান্ডস ফর রেজিস্ট্যান্স। ঠিক আছে, যেহেতু রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ তার জন্য ভি আর, আর এখানে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে আমরা কি বলবো? ভি এল। এবার বলো ভি এলটা কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে। কেন? কারণ ভোল্টেজ এগিয়ে থাকে ইন্ডাক্টরের ক্ষেত্রে, এবং এটাকে আমরা বলবো ভিএল, এগিয়ে আছে। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এবার আমার হয়েছে কি, এখানে একটা এরকম সার্কিট আছে, যে সার্কিটের মধ্যে আমার রেজিস্টারও আছে, আমার ইন্ডাক্টরেরও আছে। তাহলে এবার বলো এই যে সার্কিট, সেখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স তারা কিসে কানেক্টেড আছে? তারা কিসে কানেক্টেড আছে বলো? সিরিজে কানেক্টেড আছে। সিরিজে যদি কানেক্টেড থাকে দুটো এলিমেন্ট, তার মধ্যে কি সেম হবে? কারেন্ট সেম হবে। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, যদি ধরা যাক আই কারেন্ট যাচ্ছে, তাহলে ইন্ডাক্টরের মধ্যে দিয়েও আই কারেন্টই যাবে। দুটোর মধ্যে কারেন্ট কিন্তু সেম হবে। এবার একটা জিনিস বলো, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হলো ভিআর আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হলো ভিএল, আর এখানে আমরা ভোল্টেজ যেটা এসি সোর্সের মাধ্যমে অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ভি। তাহলে বলো দেখি কারচপের ভোল্টেজের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? এদিকটা ধরো প্লাস, এদিকটা মাইনাস, এদিকটা ধরলাম প্লাস, এদিকটা মাইনাস, কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে আমরা বলছি, এটা সব সময় হবে না। ধরা যাক কোনো একটা পার্টিকুলার সময়ে আমরা ধরে নিচ্ছি, এদিকে এটা ভিআর, এটাতে ভিএল এবং এটা হচ্ছে ভি। তাহলে বলো কারচপের ভোল্টেজ সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা ভি সমান কি লিখতে পারি? ভি সমান আমরা লিখতে পারি ভিআর প্লাস ভিএল, এটা লিখতে পারি তো। মানে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটাই তো আমার এখানেও ড্রপ প্লাস এখানে ড্রপ, এই দুটো ড্রপ মিলিয়েই তো আমার এই ভোল্টেজটা। তার মানে এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি
that will be equal to the voltage drop across this resistance R and voltage drop across this inductance L. তাহলে V is equal to VR plus VL, এটা আমরা লিখতে পারি তো। এবার আমরা এটাকে ফেজরের মাধ্যমে লিখছি বলে আমরা মাথায় একটা করে তীর চিহ্ন দিয়ে দেব। এটাতে V is equal to VR plus VL ফেজর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম ব্যাপারটাকে। আচ্ছা এবার বলো, এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এবং রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে দুটোই হচ্ছে আমরা ধরে নিচ্ছি আই, এবং আইটাকে আমরা যেহেতু এটা ফেজর দিয়ে বলবো তাহলে আমরা ধরে নিচ্ছি এটাকে আই, মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল কারেন্ট। তাহলে এটা যদি কারেন্ট হয় তাহলে ভিআর সমান কত হবে? ভিআর সমান আমরা কি লিখতে পারি? ভিআর সমান লিখতে পারি আই ইন্টু আর আর আই ইন্টু এক্সএল। আই ইন্টু আর আমরা লিখতে পারি, এটা আমরা ভিআর সমান লিখতেই পারি। আর ভিএল সমান আমরা কি লিখতে পারি? আই ইন্টু এক্সএল। আই ইন্টু এক্সএল কি লিখতে পারি আমরা? না, আই ইন্টু এক্সএল কিন্তু আমরা লিখতে পারি স্যার আই ইন্টু জেড। আই ইন্টু জেড জেড মানে আমরা তো অ্যাকচুয়ালি ইম্পিডেন্স, আমরা যখনই ভোল্টেজ মানে যখনই আমরা এই তীর চিহ্ন দিয়ে মানে ফেজরের মাধ্যমে লিখবো না, তখন কিন্তু আমার রিলেশনটা এটা হয়ে যাবে, ভি ইজ ইকাল টু, আমি ইন জেনারেল বলছি, হ্যাঁ, ভোল্টেজ ইজ ইকাল টু কারেন্ট ইন্টু ইম্পিডেন্স কিন্তু, ঠিক আছে, কারেন্ট ইন্টু ইম্পিডেন্স, এই রিলেশনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যখনই আমরা এসি সার্কিট অ্যানালিসিস করব তখন কিন্তু আমাদের ওহমের সূত্র এইটাকে আমরা ফলো করবো, ভি ইজ ইকাল টু কারেন্ট ইন্টু ইম্পিডেন্স, এই কনসেপ্টটাকে আমরা ফলো করব। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী আমার যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমার ইন্ডাকটেন্স কত, সরি ইম্পিডেন্স কত বলো? যদি আমার এখানে তো পিওর রেজিস্ট্যান্স আছে, এটা তো পিওর রেজিস্ট্যান্স, এর ইম্পিডেন্স আমি ধরলাম Z1, পিওর রেজিস্ট্যান্স যেটা তার ইম্পিডেন্স আমরা ধরে নিলাম Z1। Z1 সমান কত বলো দেখি? Z1 সমান আরই হয়ে যাবে, আরই হবে, আর তো কিছু হবে না, আরই হবে। তাহলে ভিআর সমান আমরা কি লিখতে পারি? ভিআর সমান আমরা অ্যাকচুয়ালি লিখতে পারছি, ভিআর সমান হচ্ছে আমার যে আই ইন্টু Z1, আই হচ্ছে কারেন্ট ফেজরটা যেমন আছে ইন্টু Z1। Z1টা অ্যাকচুয়ালি কি? Z1টা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা আছে তার ইম্পিডেন্স, তাহলে তার ইম্পিডেন্স Z1, তাহলে আমরা কি লিখবো এটাকে? আই ইন্টু আরই লিখবো, খালি আই ইন্টু আরই লিখবো, যেটা আমি ডাইরেক্টলি লিখে দিয়েছিলাম, ঠিক আছে, এখানে আই ইন্টু আর এরকম ভাবে এসছে ব্যাপারটা। আর সেকেন্ড যেটা আছে আমার ভিএল, ভিএল এর ক্ষেত্রে আমরা কি লিখবো বলো? ভিএল এর ক্ষেত্রে আমরা ধরো ইম্পিডেন্সটাকে তার Z2 ধরলাম, Z2 সমান কত বলো? ইন্ডাক্টর যদি থাকে, ইন্ডাক্টরের ক্ষেত্রে জে ইন্টু এক্সএল, জে ইন্টু এক্সএল, হ্যাঁ, জে ইন্টু এক্সএল, জে ইন্টু এক্সএল, এটা হচ্ছে আমার এর ইম্পিডেন্স, ঠিক আছে। এই যে আমার ইন্ডাক্টরটা আছে তার ইম্পিডেন্স হচ্ছে জে ইন্টু এক্সএল, তাহলে তার ক্ষেত্রে ভিএল যখন আমাকে লিখতে হবে আই ইন্টু Z2 লিখতে হবে তো, কারণ আমরা ইম্পিডেন্স ধরছি না, আই ইন্টু Z2 লিখতে হবে আমাকে। এবার আমি এটাকে যদি বিস্তারিত লিখি তাহলে এটা হয়ে যাবে আমার আই ইন্টু, যেরকম আছে আইটা থাকলো, ইন্টু Z2-র পরিবর্তে আমরা লিখে দেবো জে ইন্টু এক্সএল, ব্যাস, এইটা হয়ে গেল ব্যাপারটা, জে ইন্টু এক্সএল। তাহলে আমরা এই ব্যাপারটাকে একটু এখানে লিখি, আমরা দুটো জিনিস পেয়েছি, যে আমার ভি আর যেটা আছে, ভি আর সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে আই ইন্টু আর, পেলাম আই ইন্টু আর, আর ভি ওটা কি ছিল? ভি এল, এল সমান আমরা পেয়ে গেলাম আই ইন্টু, সরি জে এটা আগে লিখে দিই, জে ইন্টু আই ইন্টু এক্সএল, জে ইন্টু আই ইন্টু এক্সএল, এই জিনিসটা আমরা পেলাম, ঠিক আছে। এবার আমি আরেকটা জিনিস আমি এখানে দেখতে পেয়েছি, এই রিলেশনটা দেখো, এখানে আমরা একটা জিনিস লিখেছিলাম, ভি ইজ ইকাল টু, মানে অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ ইকাল টু হচ্ছে ভিআর প্লাস ভিএল, এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। অ্যাপ্লাইড ভোল্টেজ ভি ইজ ইকাল টু আমরা জানি হচ্ছে ভিআর প্লাস ভিএল, তাহলে ওখান থেকে আমরা যদি ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করি কি পাচ্ছি বলো? ভিআর এর জায়গায় আমরা আই ইন্টু আর পাচ্ছি, আই ইন্টু আর পাচ্ছি, প্লাস ভিএল এর জায়গায় আমরা কি বসাবো? এইটা বসাবো, ভিএল এর জায়গায় আমরা কি বসাবো? জে ইন্টু আই ইন্টু এক্সএল, ঠিক কি না? কোনো ডাউট আছে এটাতে বলো? এই স্টেপটায় কারো কোনো ডাউট আছে? আমরা এখানে অলরেডি জানি কারচপের ভোল্টেজ সূত্র অনুযায়ী ভি ইজ ইকাল টু ভিআর প্লাস ভিএল। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার ওই বলছি ভিএল সমান আই ইন্টু, ওইটা বুঝতে পারলাম না স্যার, ওই Z2 সমান আই ইন্টু জেড এক্সএল, এটা বুঝতে পারলাম না স্যার, ওটা রাখবো বলুন তো।
দেখো তোমাকে যখনই এসি সার্কিট, এখানে এসি সার্কিট মানে কি, যখন তোমার এরকম সোর্স দেওয়া থাকবে, এরকম যে সাইনোসয়েডাল দেখানো হয়েছে মানে কি এসি সোর্স, যখনই তুমি এসি সার্কিটের অ্যানালিসিস করবে তখন সবসময় মনে রাখবে রিলেশনটা হচ্ছে ভোল্টেজ ফেজার ইজিক্যাল টু কারেন্ট ফেজার গণিত ইম্পিডেন্স ফেজার। ঠিক আছে, যেরকম তুমি ডিসি সার্কিটের অ্যানালিসিসের সময় কি জানো, ভোল্টেজ ইজিক্যাল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স জানো তো, কিন্তু যখনই এসি সার্কিট অ্যানালিসিস করবে তখন একটু এরকম ভাবে করবে, ভোল্টেজের মাথায় একটা তীর চিহ্ন দেবে, মানে হচ্ছে ভোল্টেজ ফেজার ইজিক্যাল টু কারেন্ট ফেজার গণিত ইম্পিডেন্স ফেজার, জেড মাথায় তীর চিহ্ন, এর মানে হচ্ছে ইম্পিডেন্স ফেজার। ঠিক আছে, এবার যখন তুমি ধরো এই সার্কিটটা দেখছো ইন্ডাক্টর, ইন্ডাক্টরের ক্ষেত্রে যে প্রপার্টির মাধ্যমে ইন্ডাক্টর কারেন্টের ফ্লোকে বাধা দেয় তাকে কি বলে, তাকে বলে রিঅ্যাকটেন্স, তাই তো, তাকে রিঅ্যাকটেন্স বলে, এবং রিঅ্যাকটেন্সকে আমরা ইন্ডাক্টরের রিঅ্যাকটেন্সকে এক্সএল দিয়ে ডিনোট করছি। কিন্তু একটু আগেই আমি দেখালাম যে এক্সএল কে আমরা কি লিখতে পারি, জে ইন্টু এক্সএল। যখন আমরা ইম্পিডেন্স লিখবো, অ্যাকচুয়ালি আমার এখানে তীর চিহ্ন দেওয়া উচিত ছিল, যে তীর চিহ্ন দিয়ে আমি যখন ইম্পিডেন্সটা লিখবো তখন মানে কি, তখন এটা হয়ে যাচ্ছে জে ইন্টু এক্সএল হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন জে ইন্টু এক্সএল হচ্ছে আমি আগেই এক্সপ্লেন করেছি। এই দেখো জেড ইকুয়াল টু হচ্ছে জে ইন্টু এক্সএল, এটা আমি আগে দেখিয়েছি। ঠিক আছে, তার মানে ইম্পিডেন্স অফ আন কয়েল বা ইন্ডাক্টর ইজিক্যাল টু হচ্ছে জে ইন্টু এক্সএল। সেই প্রপার্টি কাজে লাগিয়ে আমি এখানে কি করছি, জেড টু ইকুয়াল টু আমরা জানি জে ইন্টু এক্সএল, আবার জেড টু মানে অ্যাকচুয়ালি ইন্ডাক্টর যেটা আছে এই ইন্ডাক্টরের ইম্পিডেন্সটাকে আমি জেড টু বা ইম্পিডেন্সটাকে আমরা জেড টু ধরছি, তাহলে জেড টু সমান আমরা জানি জে ইন্টু এক্সএল, এটা আমরা জানি। আবার আমরা এইটুকুর মধ্যে, শুধুমাত্র এইটুকু অংশের মধ্যে যদি আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা ভিএল সমান কি লিখতে পারছি বলো, ভিএল সমান আমরা লিখতে পারছি হচ্ছে কারেন্ট কত যাচ্ছে এর মধ্যে দিয়ে, আই কারেন্টই যাচ্ছে, আর তো কিছু যাচ্ছে না, আই কারেন্টই যাচ্ছে। তাহলে আই কারেন্ট গণিত এর যে ইম্পিডেন্স, এর ইম্পিডেন্স কত, জেড টু, তাহলে আই ইন্টু জেড টু, এটাই আমি লিখে দিলাম। আবার জেড টুর ভ্যালু কত, জেড টুর ভ্যালু হচ্ছে জে ইন্টু এক্সএল, তাহলে এই জেড টুর পরিবর্তে আমি জে ইন্টু এক্সএলটাকে বসিয়ে দিলাম এখানে। এই যে জে ইন্টু এক্সএল আমি বসিয়েছি, এইটা আমি কি করে বসালাম না, এইখানে এই জেড টুর পরিবর্তে আমি এই জে ইন্টু এক্সএল যে জিনিসটা, এটাকে সাবস্টিটিউট করে আই ইন্টু জে ইন্টু এক্সএল পেয়ে যাচ্ছি। এটাকে আমি একটু সাজিয়ে লিখলে কি পেয়ে যাচ্ছি, আমি সাজিয়ে লিখলে পেয়ে যাচ্ছি যেটাকে আগে রাখলাম দিয়ে আই ইন্টু এক্সএল, এরকম পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার ওহমের সূত্র অনুযায়ী আমরা, ওহম নয়, কারচপের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ইজিক্যাল টু হচ্ছে ভিআর প্লাস ভিএল, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ভি ইজিক্যাল টু হচ্ছে এই অ্যাপ্লাইড ভোল্টেজ ইজিক্যাল টু হচ্ছে এইখানটুকুর মধ্যে ভোল্টেজের ড্রপ যেটাকে ভিআর বলছি, আর এইখানটুকুর মধ্যে ভোল্টেজের ড্রপ যেটাকে আমরা ভিএল বলছি। তাহলে এই ভোল্টেজটা ইজিক্যাল টু হচ্ছে এই ভোল্টেজ ড্রপ প্লাস এর মধ্যেকার ভোল্টেজ ড্রপ, দুটো ভোল্টেজের ড্রপ। তার মানে কি, তার মানে হচ্ছে ভি ইজিক্যাল টু ভিআর প্লাস ভিএল। এবার ভিআর এর জায়গায় আমরা কি বসালাম, আই ইন্টু আর বসালাম। কি করে পেলাম আই ইন্টু আর, এটা আমরা আগেই পেয়ে গেছি, ভিআর সমান আই ইন্টু আর। এখান থেকে আমরা ভিআর এর ভ্যালু পেয়ে গেলাম, আর ভিএল এর পরিবর্তে কি বসাবো, আই ইন্টু এক্সএল বসাবো, জে ইন্টু আই ইন্টু এক্সএল বসাবো, এটা বসিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা কমন নিয়ে নেবো, কাকে কমন পেয়ে যাচ্ছি বলো, আইটাকে কমন পেয়ে যাচ্ছি, আইকে কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের ভেতরে কে পড়ে থাকলো, আর প্লাস জে এক্সএল পড়ে থাকলো, আর প্লাস জে এক্সএল আমার পড়ে থাকলো। এদিকে আমার কি পড়ে আছে, এদিকে আমার ভি পড়ে আছে। তাহলে এবার বলো, এবার আমি যদি ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাবো, এখানে ভোল্টেজ বা এখানে হচ্ছে আমার কারেন্ট, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ইম্পিডেন্স। হ্যাঁ, এটা হয়ে গেল আমার টোটাল যে সার্কিটটা, মানে আর এবং এল দুটো সিরিজে থাকা অবস্থায় আমার যে টোটাল যে আমার যে সার্কিট, সেই টোটাল সার্কিটের ইম্পিডেন্সটা আমরা পেয়ে যাচ্ছি এরকম ভাবে। তাহলে এটাকে আমরা টোটাল জেডটার ভ্যালু বলে দিই, এটাকে আমরা অ্যাকচুয়াল জেড বলতে পারি। জেড ইজিক্যাল টু হয়ে গেল আমার আর প্লাস জে এক্সএল। তাহলে এই যে আর প্লাস জে এক্সএল, এই যে কনসেপ্টটা আমরা পেলাম বা এই যে ভ্যালুটা আমরা পেলাম, এটা অ্যাকচুয়ালি কিসের ভ্যালু, এটা হলো ইম্পিডেন্স অফ এ সিরিজ আর এল সার্কিট। একটা আর এবং একটা এল যখন সিরিজে কানেক্টেড থাকবে তখন তাদের যে সম্মিলিত যে ইম্পিডেন্স সেটাকে আমরা এইভাবে ডিনোট করব, আর প্লাস জে এক্সএল। ঠিক আছে, তো তার মধ্যে দুটো পার্ট আছে, একটা দেখো রিয়েল পার্ট যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য, আর একটা ইমাজিনারি পার্ট জে এক্সএল যেটা, এটা কিসের জন্য এলো, এটা এলো ইন্ডাক্টর কয়েলটার জন্য।
এবার যদি বলে যে একটা সিরিজ আরএল সার্কিটের তোমাকে ফেজর ডায়াগ্রাম আঁকতে হবে, কি করে আঁকবে বলো? ফার্স্টে তুমি কি আঁকবে? ফার্স্টে তুমি এখানে নেবে হচ্ছে কারেন্ট। কারেন্টটাকে তুমি রেফারেন্স অ্যাক্সিস ধরে নাও। রেফারেন্স মানে কি? পজিটিভ এক্স অ্যাক্সিস ধরে নাও, এটা হলো তোমার কারেন্ট। ঠিক আছে, যদি এটা কারেন্ট হয় বলো দেখি ভিআরটা কোন দিকে হবে? ভিআর মানে আমরা কি জানি? উপরের দিকে হবে। এই ভিআরটা সেমই হবে, কারেন্ট সেমই হবে। ভিআর মানে হচ্ছে আই ইন্টু আর, আই ফেজার গণিত আর, তাহলে সেমই হবে না? সেমই হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা হলো আমার ভিআর, আমি ধরে নিলাম এটা। ঠিক আছে, সেম অ্যাক্সিসের ওপরেই থাকলো। আচ্ছা বলো দেখি ভি যেটা আমার সরি যখন আমার ভিএল বার করতে হবে, ভিএল মানে কত? ভিএল মানে আমি আগে কি পেয়েছি? জে গণিত আই গণিত কত? এক্সেল, তাই তো? জে গণিত আই গণিত এক্সেল। এবার এই যে আই তো আমার এদিকেই আছে, এবার জে গুণ হচ্ছে, জে গুণ হওয়া মানে কোন দিকে যাওয়া বলো? একটা জে যদি গুণ হয়ে যায় তার মানে কোন দিকে ঘুরতে হবে? প্লাস 90। প্লাস 90, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে 90 ডিগ্রি ঘুরতে হবে। তার মানে কোন দিকে হওয়া উচিত? এই দিকে হওয়া উচিত, তাই তো? উপরের দিকে হওয়া উচিত। আমরা এখানেও আঁকতে পারি, এখানে আমি এঁকে দিলাম, ধরো এটা হলো আমার ভিএল। ঠিক আছে, এটা ধরো আমার ভিএল আমি আঁকলাম। ঠিক আছে, এটা আমি আঁকলাম। এবার আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে ভিটাকে বার করা, ফেজর ডায়াগ্রামের মাধ্যমে ভিটাকে বার করা। ভি মানে আমরা কি জানি? ভিআর প্লাস ভিএল, ভিআর প্লাস ভিএল, তাই তো? এবার আমাকে দুটো ফেজরকে যোগ করতে হবে। এবার ভেক্টরের যেরকম যোগ করতাম তখন আমরা কি করতাম? ভেক্টরের যোগ করার ফর্মুলাটা মনে করে দেখো কিভাবে করতে হয়। ট্রায়াঙ্গুলার ল বা ট্রায়াঙ্গুলার ল, একটা ট্রায়াঙ্গেল বানাতে হবে আমাকে, অথবা রেক্ট্যাঙ্গুলার ল দিয়েও করা যায়, দুটোই যে কোনো একটা করা যায়। রেক্ট্যাঙ্গুলার ল দিয়ে করলে আমার এই ডায়াগ্রাম ঠিক আছে। ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গুলার লটা আমরা বেশি ফ্যামিলিয়ার। ঠিক আছে, আমরা বেশি ইউজ করি ট্রায়াঙ্গুলার লটাকে। তো সেটাকে যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই আমার ভিআর, এটা তো যে আমার আছে, এর সঙ্গে আমাকে ভিএলটাকে আর একটা সাইড হিসাবে এর পরেই যোগ করে দিতে হবে। তাহলে আমি এটাকে এই ভিএলটাকে, এই জিনিসটাকে আমি সরিয়ে এখানে আনতে পারি তো? কোনো অসুবিধা আছে কি? একটা ফ্যাক্টর এরকম আছে, তাকে আমরা শিফট করে এখানে নিয়ে আসতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই ভিএলটাকে আমরা সরিয়ে জাস্ট এখানে নিয়ে আসলাম, তাহলে এটা আমার ভিএল হয়ে গেল। সেম দৈর্ঘ্যও সেম, অ্যাঙ্গেলও সেম, সব সেম, খালি আমরা এটাকে এখানে লিখলাম, তাহলে এটা ভিএল হয়ে গেল। তাতে আমার সুবিধা কি হলো? সুবিধা হচ্ছে এটা আমার একটা সাইড হয়ে গেল ভিআর। ধরো আমার এখান থেকে শুরু করলাম, এখান থেকে এই পর্যন্ত ভিআর হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত ভিএল হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে? আর একটা সাইড আমার বাকি থাকছে ট্রায়াঙ্গেল কমপ্লিট করতে গেলে। তাহলে একটা সাইড আমি কমপ্লিট করে দেবো, ট্রায়াঙ্গেলে আরেকটা সাইড আমি এটাকে কমপ্লিট করে দিলাম। এবং এই তীর চিহ্নর মুখটা কোন দিকে হবে বলো দেখি? উপরের দিকে হবে। উপরের দিকে, মানে তীর চিহ্নের মুখটা এই দিকে থাকবে। এইটা হবে আমার রেজাল্টেন্ট ফেজর। এবং রেজাল্টেন্ট ফেজরটা আমার কি হবে? এই যে দুটো ফেজর ভিআর এবং ভিএল, তাদের যে সমষ্টি সেটা হচ্ছে ভি। তাহলে এটা আমার নিশ্চয়ই ভি হবে, এইটা আমার ভি ফেজরটা হবে। এই যে আমি বড় একটা ত্রিভুজের যে অতিভুজটা পেলাম, এটা অ্যাকচুয়ালি এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল বলে হলো, অতিভুজ হলো। যদি সমকোণী না হতো তাহলেও যে রেজাল্টেন্ট সাইডটা আমরা যেটা পেলাম সেটা কিন্তু আমার কাকে ডিনোট করছে? এটা হচ্ছে রেজাল্টেন্টটাকে ডিনোট করছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে এই সাইডটা আমার ভি অর্থাৎ রেজাল্টেন্টটাকে ডিনোট করছে। তাহলে এটা হয়ে গেল আমার আলটিমেট ফেজর ডায়াগ্রাম। এবং এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটি হলো 90 ডিগ্রি। তাহলে আমরা কি কি দেখালাম এই ফেজর ডায়াগ্রামের মধ্যে? আমরা কারেন্ট দেখালাম, এটা হলো আমার কারেন্ট। এটা হলো আমার ভিআর, ভিআর মানে হচ্ছে আমার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্টার। এটা হলো আমার ভিএল, ভিএল মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। অ্যান্ড এইটা হচ্ছে ভি, ভি মানে কি? ভি মানে হচ্ছে টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার অ্যান্ড ইন্ডাক্টর, অথবা আমরা এটাও বলতে পারি ভি ইজ দ্য টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ। ঠিক আছে, এবং ভি সমান আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, ভি ভেক্টর ভি ফেজার ইজিক্যাল টু আমরা কি পেয়েছি না, এটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমার আই, এটা আমার কারেন্টের ফেজার গণিত আর প্লাস জে এক্সএল। ঠিক আছে, আর প্লাস জে এক্সএল, ব্যাপারটা কিভাবে এসছে আমি এক্সপ্লেন করেছি আগে। ঠিক আছে, আর প্লাস জে এক্সএল। এবং এখানে ইম্পিডেন্স সমান কত হচ্ছে? ইম্পিডেন্স জেড সমান কত পেয়ে গেছি আমরা বলো? জেড সমান আমরা পেয়ে গেছি আর প্লাস জে এক্সএল। ঠিক আছে, তো সবসময় যে তোমাদেরকে এত অ্যানালিসিস করতে হবে তার কোনো মানে নেই। তোমরা ইজিলি পরে যখন করবে তোমরা সিম্পলি দেখেও বলে দিতে পারবে। ধরো একটা তোমাকে রেজিস্টার একটা ইন্ডাক্টর দেওয়া আছে, তোমরা সিম্পলি দেখেও বলে দিতে পারবে যে টোটাল ইম্পিডেন্সটা কত।
ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো একটা ইন্ডাক্টর আছে এরকম, রেজিস্টার আছে এরকম, একটা ইন্ডাক্টর আছে এরকম, ঠিক আছে? তাদেরকে আমরা একটা এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড করেছি। আমি দেখি এখানে ধরো এখানে সার্কিটে বলে দিল এটা হচ্ছে 5 ওহম, ঠিক আছে? এটা ধরো 5 ওহম বলে দিল, আর এটা ধরো বলে দিল হচ্ছে যে 200 মিলি হেনরি, 200 মিলি হেনরি, ঠিক আছে? ধরো এরকম একটা সার্কিট এঁকে দিল, দিয়ে বললো এখানে আমরা এটাকে কানেক্ট করেছি একটা 230 ভোল্ট এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে, ঠিক আছে? ধরো এরকম একটা সার্কিট তোমাদেরকে দিল, দিয়ে বললো যে একটা রেজিস্টার আছে আর, যেটা হচ্ছে 5 ওহমের, একটা ইন্ডাক্টর আছে যার ইন্ডাকটেন্সের ভ্যালু হলো 200 মিলি হেনরি, এবং ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই যেটা সেটা হচ্ছে 50 হার্জ, 50 হার্জের ফ্রিকোয়েন্সি আছে। দিয়ে বললো যে এই যে সার্কিটটা আছে এখান থেকে তোমরা বার করো ফাইন্ড জেড সমান কত, জেড সমান কত বার করো, আর বললো ধরো যে আই সমান কত, কারেন্ট সমান কত, আই ইজ ইকাল টু বা কত, কারেন্টই বা কত এই সার্কিটের মধ্যে। মানে কারেন্ট বলতে এখানে তোমরা কি বার করবে, এখানে কিছু বলে দেওয়া নেই, 230 ভোল্ট 50 হার্জ, 230 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা 230 ভোল্ট কিছু বলে দেওয়া নেই, মানে কি ভ্যালু বলা আছে, এটা আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু বলা আছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কি ক্যালকুলেট করবে, এখান থেকে মানে ভি আরএমএস বা ভি ফেজার ইজিক্যাল টু ধরে নেবে কত, 230 ভোল্ট, ঠিক আছে? 230 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা বার করো তো ইম্পিডেন্স কত, এই সার্কিটের মধ্যে ইম্পিডেন্সটা কত, এবং এখানে কারেন্টই বা কত ফ্লো হচ্ছে, ক্যালকুলেট করো। ফার্স্টে বলো ইম্পিডেন্স সমান কত হবে? স্যার ইম্পিডেন্স সমান হয়েছে 5 প্লাস জে 62.83। কি করে পেলে ওটা? 5 প্লাস জে ইন্টু এক্সএল, তাই তো? জে ইন্টু এক্সএল, এক্সএল মানেটা কি আমি এখানে একটু দেখিয়ে নিই। এক্সএল মানে হচ্ছে 2 পাই এক্সএল মানে হচ্ছে 2 পাই এফএল, ঠিক আছে? 2 পাই এফ ইন্টু এল, সবাই দেখো এক্সএল ইজ ইকাল টু 2 পাই এফএল, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কি পাবো, 2 পাই মানে জানি 2 ইন্টু পাই মানে জানি 3.14, এফ মানে জানি 50 হার্জ, এল মানে কত বসাবে, এল মানে হবে 200 into 10 to the power 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। হ্যাঁ, এই মাইনাস 3টা কিন্তু খেয়াল করবে, কারণ মিলি হেনরি বলে দিয়েছে। এর ইউনিটটা কি হবে, ইউনিট কি হবে এক্সেল এর, ওহমই হবে, ওহম। ওহমই হবে। দিয়ে এটার অ্যান্সার কত আসছে, 162.5। স্যার শুধু 62.83। ও 62.83, 62.83, ঠিক আছে? 62.83, এটা কি এলো, ওহমে এলো, ঠিক আছে? যখন আমরা ইম্পিডেন্স ফর্মে লিখবো তখন 5 প্লাস জে এক্সএল লিখতে হয় আমাকে, তার মানে জে ইন্টু 62 পয়েন্ট, দেখো এই জেটা কিন্তু ভাইটাল, এটা তোমরা যদি অ্যাভয়েড করে যাও ভুল অ্যান্সার চলে আসবে, জেটা কিন্তু লিখতেই হবে, কারণ এটা হচ্ছে ইন্ডাক্টর যেটা আছে তার জন্যকার এটা আসছে, এই টার্মটা কিন্তু ইন্ডাক্টরের জন্য আসছে। এটাকে যদি তোমরা সিম্পলি 5-এর সঙ্গে এটাকে যোগ করে দাও ভুল হয়ে যাবে, কিন্তু জেটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু খেয়াল করো, এই জে এটা কিন্তু খুব ভাইটাল। এবং টোটালটার ইউনিট কি হবে, ওহমই হবে, তাই তো? টোটালটার ইউনিট ওহমই হবে। তাহলে এইভাবে আমার ইম্পিডেন্সের ভ্যালুটা বেরিয়ে এলো। এবং ইম্পিডেন্সের ডাইরেক্ট যদি তোমাকে ক্যালকুলেট করতে চাই ভ্যালুটা, তোমরা এটাকে আরো সিম্পলিফাই করে পোলার ফর্মে লিখতে পারো। পোলার ফর্মে যে ম্যাগনিটিউডটা আসবে, অনেক সময় অ্যান্সারে কি চাই, পোলার ফর্মে যে ম্যাগনিটিউডটা আসছে ম্যাগনিটিউডটা তোমাদের বার করতে চাই, তখন তোমরা কি করবে, ম্যাগনিটিউড যদি বার করতে হয় তাহলে 5 স্কোয়ার রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস কি 5 স্কোয়ার প্লাস 62.83 তার হোল স্কোয়ার, তাই তো? 83 এর হোল স্কোয়ার ইন্টু কি হবে, সরি ইন্টু নয়, মানে অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেল ট্যান ইনভার্স, বলো কত হবে, 62.83 by 5।
62.83/5। ঠিক আছে, এরকম করেও তোমরা লিখতে পারো পোলার ফর্মে যদি অনেক সময় অ্যান্সারটা চাইতো। আর কারেন্টের ভ্যালু কত হবে? কারেন্টের ভ্যালু কিভাবে বার করবে? এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে? কারেন্ট সমান কি? ভি সমান আই জেড করলেই তো হবে। ভি সমান আই কারেন্টের জেড ভ্যালু করলে বের করতে আরামসে গেলে হয়ে স্যার যাবে। ভি ডিভাইডেড বাই হ্যাঁ, ভি সমান হচ্ছে আই ইন্টু জেড। মড অফ জেড। হ্যাঁ, আই ইন্টু জেড। তাহলে তোমরা এ করো, জাস্ট আই সমান হয়ে যাচ্ছে ভি বাই জেড। আই সমান হয়ে যাচ্ছে ভি বাই জেড। তাই তো, আই সমান হয়ে যাচ্ছে ভি বাই জেড। আর এখান থেকে তোমরা ভি এর মান জানো, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে স্যার ভি এর মান 230 ডিগ্রি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি আমরা ধরে নিচ্ছি, কোনো অ্যাঙ্গেল নেই, এটা রেফারেন্স অ্যাক্সিস ধরে নিচ্ছি। আর জেড এর মান কত? জেড এর মান হচ্ছে ওই 5 প্লাস জে 62 পয়েন্ট, তাই তো, 62.83 এটা এসছে। এত ওহম, মানে ভোল্টেজ বাই ওহম দিয়ে ভাগ করেছে। এবার এটাকে তোমরা কি করবে? এটাকে পোলার ফর্মে নিয়ে যাবে, যেরকম আমি আগে দেখাচ্ছিলাম এই পোলার ফর্মে নিয়ে গেলে তোমাদের সুবিধাটা কি হচ্ছে? তোমরা ডাইরেক্ট এখানে ম্যাগনিটিউডটা পেয়ে যাচ্ছ। এটা ম্যাগনিটিউড কত আসছে নিচেরটার বলে দেখি? স্যার নিচেরটার আসছে 63.02 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 85 ডিগ্রি 85.4 ডিগ্রি। 63.02 এট অ্যান অ্যাঙ্গেল, হ্যাঁ স্যার, এট অ্যান অ্যাঙ্গেল 85.45। 85.45। দেখো এটা কিন্তু সবাই শিখে রাখবে, ঠিক আছে? এটা সাইন্টিফিক ক্যালকুলেটর যখন তোমরা ইউজ করবে, সাইন্টিফিক ক্যালকুলেটরে এগুলোর মানে ভালো ক্যালকুলেটরে তো এগুলো ডাইরেক্টলি এই ভ্যালু দিয়ে দিলে তোমাকে এই ফর্মে দিয়েই দেবে, অ্যান্সারটা এই ফর্মে দিয়ে দেবে, পোলার ফর্মে দিয়েই দেবে, ঠিক আছে? তোমাকে হিসাব এত করতেও হবে না, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদের যদি হিসাব করতে হয় তাহলে এরকম ভাবে করবে। স্যার বলছি ট্যান ইনভার্সটা কি করে হচ্ছে একটু বুঝতে পারছি না, ওটা একবার বলে দিন না। ট্যান ইনভার্সটা কি করে হচ্ছে? দেখো, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি ওটা কি করে হচ্ছে, আমি জাস্ট একটু পরে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? তুমি এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে তো? মানে যদি এই পোলার ফর্মে এইভাবে নিয়ে যাওয়া হয়, আমি বলে দিচ্ছি, তাহলে অ্যান্সারটা কত আসছে বলে দাও তো একটু। কারেন্টের মানটা কত আসছে ফাইনালি? হাসিরুল, ক্যালকুলেশনটা পুরো ভাগ করে একটু বলো। হ্যালো স্যার করেছি। স্যার কারেন্টের ভ্যালু স্যার ওটা আসছে 3.64 আর অ্যাঙ্গেল at an angle minus 85.4 মাইনাস 85.45, 45। ঠিক আছে? মাইনাস 85.45। অ্যান্সার কি কিসে আসবে? কারেন্টের একক কি হবে? অ্যাম্পিয়ার। এককটা দেবে কিন্তু, ঠিক আছে? একক না দিলে ভুল। অ্যাম্পিয়ার এখানে লিখবে, অ্যাম্পিয়ার। তাহলে এই জিনিস থেকে আমরা কি একটা স্যার মাইনাস 85.45 মানে কি এটা ক্লকওয়াইজ হয়ে গেল নাকি? এবার মানেটা আমি বোঝাই। দেখো আমরা ভোল্টেজটাকে কোন অ্যাক্সিস বরাবর ধরেছি, এবার যদি তোমাকে অ্যান্সারের সঙ্গে আরো এক্সট্রা যোগ করে দেয় যে ড্র দা ফেজর ডায়াগ্রাম অলসো, তাহলে ফেজর ডায়াগ্রাম মতো তোমাকে আঁকতে হবে। তাহলে ধরো এটা হলো ভোল্টেজের ফেজর, তুমি রেফারেন্স ধরেছো এটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ধরেছো, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস তুমি এটাকেই ধরেছো, এটা তোমার ভোল্টেজ, তাই তো? এটাকে তুমি রেফারেন্স ধরে নিয়েছো অ্যাঙ্গেল 0 ডিগ্রি বলে। এবার তুমি কি এঁকেছো? কারেন্টের মান কত এলো? কারেন্টের মান এলো 3.64। আচ্ছা, এই ভোল্টেজটা সমান তোমার 230 ভোল্ট, এটা তুমি ধরে নিয়েছো 230 ভোল্ট, এটা হচ্ছে 230 ভোল্ট, ঠিক আছে? 230 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস 85.45, মানে কোন দিকে যেতে হবে আমাকে? মাইনাস যেতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ ঘুরতে হবে আমাকে। ক্লকওয়াইজ মানে কি? এদিক থেকে 85 ডিগ্রি নিচের দিকে নামতে হবে। তাহলে এই রকম একটা জায়গায় আমার আসবে কারেন্টের মানটা, ঠিক আছে? এইটা হবে ধরো আমার কারেন্টের মান কত এসছে আমার? কত এসছে? 3 পয়েন্ট সামথিং এসছে 64 অ্যাঙ্গেল মাইনাস 85.45, 85.45 এত অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ভোল্টেজ। আর এই অ্যাঙ্গেলটা কত? স্যার তার মানে 85.45 অ্যাঙ্গেলে ভোল্টেজের থেকে কারেন্টটা ল্যাগ করছে, ল্যাগ করে আছে, কারেন্টটা ল্যাগ করে আছে, এটাই বোঝানো হচ্ছে যে ভোল্টেজের থেকে কারেন্ট ল্যাগ করে আছে। কেন ল্যাগ করে আছে? কারণ এটা তো আরএল সার্কিট, এখানে আমার বেশি প্রাধান্য, মানে এখানে আমার কি আছে? ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টর থাকা মানেই হচ্ছে কারেন্ট ল্যাগ করে থাকবে। এবার যদি এটা পিওর ইন্ডাক্টর হতো, রেজিস্ট্যান্স যদি একদমই না থাকতো, সাপোজ রেজিস্ট্যান্সটা একদমই না থাকতো, তাহলে কি হতো?
ল্যাগ তো করে থাকতো একদম 90 পুরো ডিগ্রি 90 ডিগ্রি ল্যাগ হতো। হ্যাঁ, কিন্তু যেহেতু রেজিস্টার একটু আছে তার জন্য 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা একটু কমে গেছে, কিন্তু খুব একটা কমতে পারেনি, কারণ রেজিস্ট্যান্সের জন্য যে ইন্ডাকটেন্স যে ইম্পিডেন্সটা এসছে সেটা কম, অনেক কম। সেখানে তুলনামূলকভাবে ইন্ডাক্টরের জন্য যে ইম্পিডেন্সটা এসছে সেটা অনেকটাই বেশি, যে কারণে খুব একটা অ্যাঙ্গেলটা কমাতে পারেনি। ঠিক আছে, আচ্ছা এবার আমি ওই এক্সপ্লেনেশনটাই আসছি। আমি তার আগে একটু বলে নিই, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পেয়েছি না, ভি ইজ ইকাল টু ভিআর প্লাস ভিএল, এই করে আমরা যে একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, ধরো এটা যদি আমি একটা নাম দিয়ে দিই ও এ, সাপোজ এটাকে আমি বি নাম দিলাম, এই ও এ বি এটা একটা ট্রায়াঙ্গেল হলো তো। এদিকটা বরাবর আমরা ভিআর পেয়েছি, এদিক বরাবর আমরা ভিএল পেয়েছি, আর এটা বরাবর আমরা রেজাল্টেন্ট ভোল্টেজ ভি পেয়েছি। এখানে যে ও এ বি এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ভোল্টেজ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই ধরনের ট্রায়াঙ্গেলকে বলা হয় ভোল্টেজ ট্রায়াঙ্গেল। একটা হচ্ছে ভিআর, একটা হচ্ছে ভিএল, একটা হচ্ছে ভি। এই তিনটে সাইডকে নিয়ে যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে, এটা ধরো ভিআর, এটা হলো ভিএল, আর এটা হলো আমার ভি। এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটার নাম কি বললাম? এটা হচ্ছে ভোল্টেজ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটাকে বলা হয় ভোল্টেজ ট্রায়াঙ্গেল। তো আরেক ধরনের ট্রায়াঙ্গেল হয় যেটা কিছুই নয়, আমরা এইটাকে থেকেই ওটাকে পেয়ে যাব। আমরা এদিক বরাবর কি পেয়েছি? ভিআর। ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা আমি এখানে আরেকবার আঁকছি। এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে আমার ভিএল, এটা ধরো আমার ভিএল, আর এটা ধরো আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার ভি, তাই তো? এটা হচ্ছে ভি। এই ট্রায়াঙ্গেলটাকে বলছি ভোল্টেজ ট্রায়াঙ্গেল। তার মধ্যে যে থিটা যে অ্যাঙ্গেলটা না, থিটা অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা আমি আরেকটু আসছি এক্সপ্লেনেশনে। এই ট্রায়াঙ্গেলটার নাম হলো ভোল্টেজ ট্রায়াঙ্গেল। এবার ভিআর মানে আমরা কি পেয়েছি বলো দেখি? আগেই পেয়েছি আমি ভিআর সমান কি পেয়েছিলাম? ভিআর সমান আমরা পেয়েছিলাম হচ্ছে আই ইন্টু আর। আই ইন্টু আর। আচ্ছা ভিএল সমান আমরা কি পেয়েছিলাম বলো? জে ইন্টু আই এক্সএল, আই ইন্টু এক্সএল, জে ইন্টু আই ইন্টু এক্সএল। আর ভি আই ইন্টু জে এক্সএল, আই মানে ভিএল সমান আই ইন্টু জে এক্সএল, মানে জে ইন্টু আই ইন্টু এক্সএল, বা জে এক্সএল ইন্টু আই, যেভাবেই লিখি না কেন। আর ভি সমান কি পেয়েছি? আই ইন্টু জেড, তাই তো? আই ইন্টু জেড। এবার যদি আমি করি কি, আমি জাস্ট এগুলোকে ম্যাগনিটিউড নিয়ে যদি আমি সবগুলোকে কারেন্ট দিয়ে ভাগ করে দিই, সবগুলোকে ধরো কারেন্ট দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে এই দিক বরাবর আমরা কি পাবো? যদি আমরা ভিআর কে কারেন্ট দিয়ে ভাগ করি, এদিক বরাবর আমরা কি পড়ে থাকবে? শুধু আর পড়ে থাকবে, তাই তো? আমরা ধরো ভিআর কে কারেন্ট দিয়ে ভাগ করে দিই, এখানে আমার ভিআর আছে তো, এটাকে আমি কারেন্টটা দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে আই ইন্টু আর আছে, আই ইন্টু আর আছে। তো এই টোটাল জিনিসটাকে আমি যদি আই দিয়ে ভাগ করে দিই, ভিআর ডিভাইডেড বাই যদি আই করে দিই, তাহলে কি পড়ে থাকবে? আই আই কেটে যাবে না? মানে ধরো ভিআর আছে এরকম আই ইন্টু আর, তাকে আমরা ধরো আই দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমার পড়ে থাকবে কি? এই আই আর এই আই কেটে যাবে তো, তাহলে এদিক বরাবর আমার রেজিস্ট্যান্স পড়ে থাকবে। অনুরূপভাবে এই ভিএলটাকেও আমাকে আই দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার এখানে কি পড়ে থাকবে? এদিক বরাবর আমার কি পড়ে থাকবে বলো? এবার আমি এক্সেল, জে ইন্টু এক্সেল, অ্যাকচুয়ালি জে ইন্টু এক্সেল পড়ে থাকবে এটা, তাই তো? এটা আমার জে ইন্টু এক্সেল পড়ে থাকবে। আর এইখানে আমার এটাকেও আই দিয়ে ভাগ করে দিই, যদি ভিটাকেও যদি আই দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার আই আই কেটে গিয়ে এদিকে বরাবর কি পড়ে থাকবে? জেড পড়ে থাকবে, থাকবে কি না? এদিক বরাবর আমার জেড পড়ে থাকবে। তাহলে এটা আমার এটা হলো আর, এটা হলো জে এক্সেল, আর এটা হলো আমার জেড। তাহলে এইভাবেও আমরা একটা ট্রায়াঙ্গেল পেলাম, এটাও একটা ট্রায়াঙ্গেল, এটা থেকেই আমার এই ট্রায়াঙ্গেলটাও চলে এলো। এই ট্রায়াঙ্গেলটাকে আমার নাম দেওয়া হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল যেখানে আমার তিনটে সাইড, একটাতে আমার ভিআর, একটাতে ভিএল, আর একটাতে ভি আছে, সেটাকে আমরা বলছি ভোল্টেজ ট্রায়াঙ্গেল, কারণ এই ট্রায়াঙ্গেলের এক একটা সাইড এক একটা ভোল্টেজকে ডিনোট করছে। একইভাবে যদি আমরা এই প্রত্যেকটা ভোল্টেজকে তার কোরেসপন্ডিং কারেন্ট দিয়ে ভাগ করে দিই,
তাহলে কি হবে, এদিক বরাবর আই আর থাকবে, এদিক বরাবর জে এক্সএল থাকবে, আর এদিক বরাবর জেড থাকবে। তাহলে এইভাবে আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাব, যে ট্রায়াঙ্গেলটার নাম আমরা দিচ্ছি কি, এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেল, একটা হলো ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং আরেকটা হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এবার আমি আসছি, এবার এখানে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা বলেছিলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলেছিলাম, আর এটাকেও আমরা থিটা বলেছি, তাহলে এটাও থিটাই হবে। এবার এখান থেকে আমাকে বলো দেখি ট্যান থিটা সমান কত হচ্ছে, ট্যান থিটা সমান কত হচ্ছে বল? জে এক্সএল বাই আর। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এখানটা কি করব, মানে অ্যাকচুয়ালি জে এক্সএল, মানে আমাকে যখন অ্যাঙ্গেল বার করতে হয়, ধরো তোমাকে একটা ধরো একটা কমপ্লেক্স রাশি বলে দিল, যখন তোমরা ধরো কমপ্লেক্স নাম্বারের প্রবলেম করতে, কমপ্লেক্স নাম্বার যখন অ্যালজেব্রাতে পড়েছিলে, ধরো একটা নাম্বার আছে 3 + 4i, এরকম থাকতো না কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, তোমরা সেটাকে কিভাবে ড্র করতে, এরকম ড্র করতে, ধরো রিয়েল আর ইমাজিনারি অ্যাক্সিস, এদিক বরাবর 3 ইউনিট নিতে, এদিক বরাবর 4 ইউনিট নিতে, দিয়ে তোমরা এদিকে 3 আর এদিকে 4 নিতে, দিয়ে এটা তোমার 5 হয়ে যেত, দিয়ে তোমরা এই থিটাটা যখন বার করতে, তখন তোমরা কি এখান দিয়ে তোমার যে মানে 4i/3 করতে, না শুধু 4/3 করতে থিটাটা বার করবার জন্য? ট্যান থিটা যখন বার করতে তখন কি করতে, তুমি কি 4i/3 করতে, না শুধু 4/3 করে দিতে? 4/3ই করতে না। এখানে আমার এটাকে আমরা নিয়েছি কি জন্য, জে এক্সএল, এটাকে আমরা লিখছি কারণ এই যেটা ইমাজিনারি অ্যাক্সিস বরাবর আছে বলতে এটা বোঝানোর জন্য আমরা লিখছি, কিন্তু আমরা যখন ভাগ করব তখন আমরা যেটাকে লিখবো কেন, যেটা তো আমার বোঝানোর জন্য, যেটা ইম্পিডেন্স, এটা যেহেতু আমার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের জন্য সেটাকে আমরা যে বোঝাচ্ছি, কিন্তু যখন আমরা ট্যান থিটা বার করব তখন আমরা যেটাকে যদি ধরি তখন কিন্তু ভুল হয়ে যাবে, শুধু তখন আমাদেরকে ম্যাগনিটিউডটা ধরতে হবে, মানে তখন আমরা এক্সএল এর মানটা নেব আর তখন আমরা এদিকে আর এর মানটা নেব। ঠিক আছে, দুটোকে ভাগ করব, তাহলে এখান থেকে আমার থিটা সমান কত বেরিয়ে আসবে বলো? এখান থেকে আমার থিটা সমান বেরিয়ে আসবে হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্সেল বাই আর, ট্যান ইনভার্স অফ এক্সএল বাই আর, ট্যান ইনভার্স অফ এক্সএল বাই আর, এটা বেরিয়ে আসবে। তো এই ব্যাপারটাই আমি করেছিলাম, যখন আমার জেড সমান আমরা যদি লিখি, বা আমরা ধরো এখানে জেড সমান কত পেয়েছি, জেড সমান আমরা পাচ্ছি হচ্ছে আর প্লাস জে এক্সএল, এটা আমরা পাচ্ছি তো আর এল সার্কিটের ক্ষেত্রে আর প্লাস জে এক্সএল। এই জিনিসটা যখন আমরা পাচ্ছি তখন আমরা যখন পোলার ফর্মে লিখতে চাইবো, তখন আমরা পোলার ফর্মে কিভাবে লিখবো না, জেড সমান হয়ে যাবে পোলার ফর্মে লিখলে √r² প্লাস এক্সএল স্কোয়ার, ম্যাগনিটিউডটা তো এরকমই হবে, আর অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হয়ে যাবে ট্যান ইনভার্স কত, ট্যান ইনভার্স বলো, ট্যান ইনভার্স অফ এক্সএল বাই আর। ঠিক আছে, এই হলো পোলার ফর্মে রিপ্রেজেন্টেশন, এটাকেও আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করলে এরকম ভাবে লিখবো। ঠিক আছে, ইম্পিডেন্সকে যদি আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই তো আমরা এই ফরম্যাটে ইউজ করব। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা আরএল সার্কিটের ইম্পিডেন্সকে বোঝাতে পারি। তো সেই কনসেপ্টই আমরা এখানে কাজে লাগিয়েছিলাম, যখন আমরা এটা ক্যালকুলেট করেছি, এইটা যখন ক্যালকুলেট করেছি তখন আমরা ওই কনসেপ্টটাকেই কাজে লাগিয়ে করেছি। ঠিক আছে, তো আজকে আমরা আরএল সার্কিট সম্পর্কে আলোচনা করলাম, পরের দিন আমরা আরসি এবং আরো অন্যান্য সার্কিট সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আজকে কারো ডাউট আছে? কাল ক্লাস হবে তো? হ্যাঁ, কাল ক্লাস হবে। রেফারেন্সটা না বলা থাকলে ভোল্টেজটাই সবসময় রেফারেন্স নেবো তো? দেখো সেটা তোমাদের ইচ্ছা মতো, তোমরা যেরকম সুবিধা বুঝবে, সব প্রবলেম এরকম তো সিরিজে বা কিছু থাকলো না, যেমন একটা ওই ইয়ে করালেন কোশ্চেন সলভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, এখানে তোমাদেরকে ভোল্টেজটাকে রেফারেন্স নেওয়া ভালো, এখানে যেহেতু ভোল্টেজটা তোমার দেওয়া আছে, কারেন্ট তো দেওয়া নেই। হ্যাঁ বলো। কিন্তু প্যারালাল সার্কিটে তো কারেন্টটা সেম থাকবে, এই ভোল্টেজটা সেম থাকবে, তো যেটার অ্যাঙ্গেল 0 থাকবে সেটাকে রেফারেন্স নিলে ভালো হয়। হ্যাঁ, এবার সেটা তোমাদের মর্জি মতো। এবার আমরা যদি এটাকেও রেফারেন্স ধরি, ধরো আমরা ধরো এটাকে যদি কারেন্টটাকেই যদি রেফারেন্স ধরতাম, কিন্তু আমরা তো জানি না কারেন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সেটা তো আমরা বুঝতে পারছি না। বা যদি ধরে এখানে যদি ক্যালকুলেশন করবার পরে যখন আমি করলাম, মানে এতে কিন্তু ভুল নেই, এতে কিছু ভুল নেই। যদি আমরা ধরো এটা আমার যখন অ্যান্সারে চলে আসছে তখন আমাদের করতেই হবে, সেই মতোই আঁকতে হবে। কিন্তু যদি আমরা
এখানে ভোল্টেজের রেফারেন্স অন্য কিছুও ধরতাম, আমরা যদি 90 ডিগ্রিও ধরতাম, মানে ধরো এটাকে আমরা 230 অ্যাঙ্গেল 90, কেউ ধরে না, সবসময় 0 ডিগ্রি ধরে, বাট সাপোজ আমি যদি এটাকে ধরেই নিই 90 ডিগ্রি, তখন কি আসতো? তখন এই অ্যাঙ্গেলটা কম আসতো। মানে যদি ভোল্টেজটাকে আমরা ধরো এই অ্যাক্সিস বরাবর না দেখিয়ে আমরা ধরো এই অ্যাক্সিস বরাবর ভোল্টেজটাকে দেখাচ্ছি, কথার কথা, তাহলে আমার কি হতো? কারেন্টটাও আমার কি হতো? 85 ডিগ্রি পিছিয়ে থাকতো, কিন্তু কারেন্টটা তখন কোন দিকে হয়ে যেত বলো? 85 ডিগ্রি পিছিয়ে থাকা মানে কোন দিকে? তোমার এর থেকে 85 ডিগ্রি পিছিয়ে আছে, মানে এই দিকে, এইরকম একটা জায়গাতে আমার কারেন্টটা চলে আসে, এরকম হতো। তাতেও কিছু ভুল নেই, কিন্তু জেনারেল রুল হচ্ছে এটাকে 0 ডিগ্রি রেফারেন্সটাকে ধরা, ঠিক আছে? বাট এগুলো তো সবই রিলেটিভ ব্যাপার, যে ভোল্টেজ যেটাই তুমি ধরো তার থেকে কারেন্টটা যেন পিছিয়ে থাকে। হ্যাঁ, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে তো প্রত্যেকটা ব্রাঞ্চের ভোল্টেজটা সেম হবে, তখন কারেন্ট সেম আমরা ধরতে পারবো না, ঠিক আছে?